আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছি সবাই? আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু জানাও সবাই টিচার ইনবক্স। ওকে, অল ক্লিয়ার। সানজিদা, রাফিয়া, সাজিদ, হ্যাঁ, জুই, রাজন, হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ। চলো তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, যেমন জীবন ও বৃক্ষ, কবিতা আছে সুচেতনা এবং প্রত্যয়ের পার্ট 1 আছে। সো এইচএসসিতে ব্যাকরণ অংশ খুব একটা ক্রিটিক্যাল না, খুবই সিম্পল অ্যান্ড ইজি। আর প্রথম পত্রটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এমসিকিউ গুলো কয়েকটা ধরন আছে। সেই ধরনগুলো অনুযায়ী আমরা যদি গল্প, কবিতা বা প্রবন্ধ, নাটক, উপন্যাস সেগুলো যদি আমি সুচারুভাবে সূক্ষ্মভাবে না পড়ি, সেক্ষেত্রে বরাবরের মতোই অ্যান্সার করা খুবই কঠিন, বিশেষ করে অনুধাবনমূলক যে এমসিকিউ গুলো সেগুলো। জীবন ও বৃক্ষ, কাজী মোতাহের হোসেন চৌধুরী। এই যে দেখো, আমি বললাম না কাজী মোতাহার হোসেন, এই জায়গাটাই হলো তোমাদেরও স্লিপ হয় এবং সবারই স্লিপ হয়। কাজী মোতাহার হোসেন এবং মোতাহের হোসেন চৌধুরী দুইজন আলাদা ব্যক্তি, টোটালি আলাদা। এই নামের বানানটা একটু খেয়াল করবা। এখানে মোতাহের আছে, এখানে একার আছে, আর মোতাহার হোসেন চৌধুরী উনি আবার কাজী। সো এই নামের পার্থক্যটা একটু খেয়াল রাখবো। মোতাহের হোসেন চৌধুরীর এই যে এই বিষয়গুলো, তার জন্ম, মৃত্যু, শিক্ষা জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ পাশ করেন এবং তার জন্ম কোথায়? নোয়াখালী জেলায় কাঞ্চনপুর গ্রামে। কর্মজীবনে তিনি বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। শিখা পত্রিকা, এবং এটাকে বলা হয় বুদ্ধির মুক্তির আন্দোলনের অন্যতম পত্রিকা। এটা হলো বুদ্ধির মুক্তির আন্দোলন। বুদ্ধির মুক্তির আন্দোলন, এই আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ মোতাহের হোসেন চৌধুরী। এখন বুদ্ধির মুক্তির আন্দোলন কি? এটার একটা স্লোগান ছিল। এটার একটা স্লোগান হলো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, আর মুক্তি সেখানে অসম্ভব। মুক্তি সেখানে অসম্ভব। ওকে, তার লেখায় মননশীলতা এবং চিত্তার স্বচ্ছতা প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। আচ্ছা, তার গদ্যে প্রমথ চৌধুরীর যে প্রভাব, এই প্রভাবটা খেয়াল করা যায়। উল্লেখযোগ্য রচনাবলী, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমি এর আগেও অনেকবার বলেছি, আমি সবসময় যখন পড়াই এই যে উল্লেখযোগ্য রচনাবলী, এই জিনিসটাকে আমি মেনশন করি। যে খেয়াল করো যে তার উল্লেখযোগ্য যে রচনা, তার মধ্যে সংস্কৃতি কথা, এই যে প্রবন্ধের বইটা, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা মাথায় রাখবে যে সংস্কৃতি কথা মোতাহের হোসেন চৌধুরীর লেখা। এবং ক্লাইভ বেল এর সিভিলাইজেশন, যেই সেটার সেটার বাংলা হলো সভ্যতা এবং কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, সেটার অনুবাদ করেছেন সুখ হিসেবে। সো বিশেষ তথ্যতে আমরা বলি যে তিনি আসলে গদ্যকার হলেও তার মননশীলতা ছিল এবং তিনি প্রগতিশীল ছিলেন। তো প্রগতিশীল কি? কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আবুল কাদির, আব্দুল ওদুদ, আবুল হোসেন, আহ, এরা আসলে একটা বন্ধু টাইপের লোক ছিলেন। তো শিক্ষা পত্রিকার মাধ্যমে তারা যুক্ত ছিলেন এবং মুসলিমরা একসময় সাহিত্য থেকে বিমুখ ছিল, বিশেষ করে পুরো 18 শতক পুরোটাই, 19 শতক পুরোটাই প্রায়টা। তো এই যে পুরো সময়টাতে মুসলিম সাহিত্যিকরা ছিলেন না, বা 1900 আগে 1800 যে সময়টা, এই সময়টা যখন ছিলেন না, তখন এই পুরো সিস্টেমের মধ্যে মুসলিমদেরকে বোঝানো হয়েছে যে সাহিত্য সৃষ্টি করা বা সাহিত্য তৈরি করা আসলে হারাম। সো এই ধরনের একটি কনসেপ্ট আসলে প্রচলিত ছিল। যারা মুসলমান ছিল, তারা আসলে ইংরেজি শিক্ষাটাকেও হারাম মনে করতে একটা সময়। হ্যাঁ, বিশেষ করে
1801 থেকে 1900 পর্যন্ত এই সময়টায় ইসলাম শিক্ষা বাইরে অন্য কোনো শিক্ষা গ্রহণ করাটাই হারাম বলা হতো। সো এই যে এই কনসেপ্ট থেকে যারা প্রগতিশীল মুসলিম ছিল, যেমন এই যে কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, আব্দুল আব্দুল লতিফ, আবুল ফজল, আব্দুল কাদির, এই এই ব্যক্তিগুলা এই যে পুরো সিস্টেমটা এইখানে একটা মানে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন, যার কারণে কি বলে, যার কারণে বাংলায় এই মুসলমানদের মধ্যে সাহিত্য সৃষ্টি করার যে বিষয় সেটি তৈরি হয়। এবং কাজী মোতাহার হোসেন, মীর মোশাররফ হোসেন, কিংবা কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, এনারা আসলে আসলে ওই সময়ের মানে সাথে বেড়ে উঠেছেন। এবং তারা কিন্তু এই সময়ে যারা দেখবো যে মুসলিম যত সাহিত্যিক আছে আমাদের, একটা খেয়াল করবে তাদের ম্যাক্সিমাম এর জন্ম 1900-এর পরে। 1800 থেকে দেখবে যে সব অন্য ধর্মের রাইটার আর কি। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, আমি ভালো আছি প্রান্ত। ঠিক আছে, সৃজনশীল লিখতে সর্বোচ্চ কত মিনিট লেখা উচিত? দেখো, সহজ হিসাব, তোমার সময় হলো 2 ঘন্টা 30 মিনিট, তুমি লিখতে হবে 60টা। 2 ঘন্টা 30 মিনিটকে 2 ঘন্টা 30কে মিনিটে কনভার্ট করো, 7 দিয়ে ভাগ দাও, উত্তর পেয়ে যাবা। এরপরে দেখো, আমাদের জীবন ও বৃক্ষ যে প্রবন্ধ, এই প্রবন্ধ আমরা যদি শুরু করি, প্রবন্ধটা আসলে পড়া উচিত, সুন্দর করে পড়া উচিত। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা না, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। সমাজের কাজ কি টিকে থাকার সুবিধা না, তুমি যে টিকে আছো সেটা সুবিধা দেওয়া না, যে তুমি জাস্ট টিকে আছো এটা সুবিধা দিতেছে, এটা সুবিধা দেয় না। মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। কিসের কেমন জীবনের জন্য? বিকশিত জীবনের জন্য। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। এটার মানে কি? যাদের লাইফলেস মানুষ। স্বল্প প্রাণ বলতে এখানে হচ্ছে আমি লাইফলেস বলতেছি কারা? যারা হলো নিজে কাজ করে না কিন্তু অন্যের কাজে গিয়ে বাগড়া দেয়। যে নিজে একটা ভালো কাজ করবে, একটা উদ্যোগ নেবে না, সে একটা ব্যবসা শুরু করতেছে বা একটা স্টার্ট আপ দিতেছে, যে যেখানে সে হয়তো তার বাড়ির যে ফসল, সেই ফসলগুলো সে অনলাইনে বিক্রি করতেছে। সে তার বাড়িতে ধরো যে একটা নির্দিষ্ট ফল তৈরি হয়, বা ধরো তার আমের গাছ, আমের বাগান আছে, সে অনলাইনে বিক্রি করতেছে, স্টার্ট আপ দিতেছে। শিক্ষিত যে কিছুই করতেছে না, ওই সারাদিন 4 দোকানে বসে থাকে, সে সমালোচনা করতেছে, লেখাপড়া করে কি হলো, শেষে তো সেই আম বেচেই খাইতে হবে। সো এই যে এই ধরনের মানুষে আসলে আমাদের সমাজটা পরিপূর্ণ। বিশেষ করে যে পাশের বাসার আন্টি একটা কনসেপ্ট আছে না, যে নিজে কিছু করে না, ওকে, সে নিজে কাপড়টা পর্যন্ত ভাঁজ করতে পারে না, একটা রান্না ডিম ভাজি করতে পারে না, কাজের বুয়াদে করিয়ে নেয়, কিন্তু পাশের বাসার ছেলে পরীক্ষায় 99 পেয়েছে, এটা নিয়ে তার খুব কনসার্ন, যে ছেলেটা তো ঠিক মতো পড়ে না, আরেক মার্ক কই গেল। সো এই ধরনের মানুষে আমাদের সংসারটা পরিপূর্ণ হয়ে গেছে। আর জবরদস্তি প্রিয় মানে কি? জবরদস্তি প্রিয় হলো তুমি তোমার মতাদর্শকে, তুমি তোমার মতামতকে আরেকজনের উপর চাপায়া দেবা, এটা হলো জবরদস্তি প্রিয়। দেখো, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের আলাদা আলাদা চিন্তা থাকবে, এটাই স্বাভাবিক। তো তোমার চিন্তা তুমি কাউকে চাপিয়ে দিতে পারো না, এটা কখনোই সম্ভব না, উচিত না, চাপিয়ে দিতে পারো না। তোমার চিন্তা যদি চমৎকার হয়, তোমার লাইফস্টাইল দেখে মানুষ তোমার কাছে চলে আসবে, তোমার কাউকে জবরদস্ত করতে হবে না, মানে জোর করতে হবে না। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় বা বাধা সৃষ্টি করা। অন্তরায় শব্দের অর্থ হলো বাধা, তো বাধা সৃষ্টি করা। এরপরে দেখো, প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। যাদের ভেতরে সৌন্দর্য বোধ নেই, প্রেম নেই। এই যে এখানে প্রেম বলতে বোঝাচ্ছে যে ধরো একটা প্রাণী রাস্তার ধারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, তুমি তাকে খাবার দাও, তুমি তোমার ভেতরে যদি তুমি খাবার তাকে না দাও, তার মানে তুমি একটা নিষ্ঠুর মানুষ। একটা ছোট বাচ্চা তোমার কাছে হাত পাচ্ছে, সে ক্ষুধার্ত, তার শরীরের এই হাড়গুলো গুনা যাইতেছে, তুমি তাকে খাওয়াচ্ছ না, তাকে তুমি পয়সা দিচ্ছ না, তোমার ভিতরে এই ফিল্টার নাই, তোমার ভিতরে সেই প্রেমটা নাই। তুমি গাছ কাটতেছো, অকাতরে গাছ কাটতেছো, তুমি পরিবেশ নোংরা করতেছো, তোমার পলিথিনের চিপসের প্যাকেট তোমার যেখানে সেখানে ফেলে দিচ্ছ, তুমি জানালা দিয়ে তুমি চিপসের প্যাকেট ফেলে দিচ্ছ, হ্যাঁ, বাসার ব্যালকনিতে তুমি প্লাস্টিকের জিনিসপত্র ফেলে দিচ্ছ, ছোট সুই পিন ফেলে দিচ্ছ। তুমি ছোট ছোট এফোর্ট গুলো দিচ্ছ, মানে নোংরা কাজগুলো করতেছো। তোমার কি নাই? পরিবেশের প্রতি প্রেম নাই, জীবের প্রতি প্রেম নাই, মানুষের প্রতি প্রেম নাই, কিচ্ছু নাই। সো এই ধরনের মানুষ আসলে আমার সমাজে পরিপূর্ণ, এবং যাদের ভেতর এটা নাই তারাই নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। তাদের বুদ্ধিটা কেমন বিকৃত। এদের একমাত্র দেবতা হলো অহংকার। একমাত্র দেবতা অহংকার বলতে এখানে অহংকার কোনো স্ট্যাচু না বা মূর্তি না, যেখানে গিয়ে তারা
পূজা করে। ব্যাপারটা এমন হলো যে অহংকার, তাদের ভেতরের যে সেলফ স্টিমের মধ্যে নিজেদেরকে মুইকি হনুরে টাইপের একটা ভাব থাকে, সেটাই বোঝাচ্ছে। তারই চরণে তারা নিবেদিত প্রাণ, ওই অহংকারের কাছেই তারা লুটে যায়। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানো এদের কাজ। নিশান শব্দের অর্থ হলো পতাকা। দেখো ব্যক্তিগত অহংকার কি? ব্যক্তিগত অহংকার দেখবা যে আমাদের ফ্যামিলিতে দুই চারটা চাচা ফুপু খালা খালাতো ভাই কিংবা ধরো যে ফুপা থাকে, তাদের ভাবই আলাদা, যে আমি তো তোমাদের বয়সে থাকতে এটা করেছি ওটা করেছি, তোমাদের বয়সে থাকতে তো আমি কখনো সেকেন্ড হতাম না। সো এই ধরনের ভাবওয়ালা কিছু লোকজন আছে না, এটা হলো ব্যক্তিগত অহংকার। পারিবারিক অহংকার কি? আমার দাদার তো এই পুরা এলাকাটাই আমার ছিল, আমার দাদা তো এই দিক দিয়ে হাইটা গেলে লোকজন সব জুতা খুইলা সবাই সেলুট দিয়ে রাখতো। হ্যাঁ ঠিক আছে, তো এরকমের একটা পারিবারিক অহংকার কিছু মানুষের থাকে, যে এই যে বাগান দেখতেছো, এই যে এখান থেকে ওই যে ওই নদীর ওই পার পর্যন্ত এই বাগানটা আসলে আমাদেরই থাকতে পারতো, আমার দাদার ছিল এক সময়, বা আমার দাদার বাপের ছিল। তো এরকম একটা পারিবারিক অহংকার থাকে, কিছু মানুষের থাকে। তো কিছু কিছু মানুষের আসলে কাজ নাই, কর্ম নাই, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, মানে কিচ্ছু করে না, তাদের কাজ হলো ব্যক্তিগত অহংকার এবং পারিবারিক অহংকার, যাটুকু থাকে ওইটুকু নিয়ে। জাতিগত অহংকার, যে আমরা বাঙালি জাতি, আমরা এই জাতি, আমরা বিজয় ছিনিয়ে এনেছি, রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। তারপরে কি করছো? 70 সালে বাংলাদেশও স্বাধীন হয়েছে, সিঙ্গাপুরও স্বাধীন হয়েছে, সিঙ্গাপুরের অবস্থা আর বাংলাদেশের অবস্থা কই? তাই না? তো তোমাদের আমাদের আসলে যে জাতিগত অহংকারের মধ্যে হয় আমাদের পতনের কারণ আর কি। এসবের নিশান ওড়ানো এদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য এবং উপলব্ধিহীন বলি। তো এইসব মানুষ আসলে মাঝে মাঝে মানবিকতার কথাও বলে, যারা ধরো যে কিছু মানুষ আছে যে হ্যাঁ মানব প্রেম করতে হবে, জীবের প্রতি ভালোবাসতে হবে, হ্যাঁ বড় বড় বক্তৃতা দেয়, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা খুবই খারাপ লোক, অন্যের ক্ষতি করে, অন্যের হক নষ্ট করে, অন্যের কি বলে ক্ষতি তাদের কাজ। তো এই ধরনের মানুষ যখন প্রকাশ্যে মাইক দিয়ে মানবতার কথা বলে, সেখানে তো আন্তরিকতা থাকে না নিশ্চিত ভাবে। সেটাই বলছে, এদের স্থান এনে দিতে হবে বড় মানুষ। যেই ধরনের মানুষের সংসার পরিপূর্ণ হয়েছে, এদের স্থানে দিতে হবে বড় মানুষ। বড় মানুষ বলতে কি বোঝায়? যাদের সেলফ স্টিমটা অনেক বড়, যারা অনেক বিশাল মহৎ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়। মানে এই যে গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে কি হবে, হয়ে উঠবে, বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা না, জীবনের যে এই যে বিকাশ, প্রোগ্রেস, এটা শুধু সাস্টেইন করা নয়, এখানে যে সাস্টেইন করবে শুধু তাই নয়, তাদের কাছে জীবনাদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফলে ফুলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। সেখানেই বলতেছে যে জীবনাদর্শের প্রতীক মানে প্রাণহীন ছাঁচ বা কল নয়, এটা কোনো কারখানা না, এটা মেশিন না, সজীব বৃক্ষ, সজীব বৃক্ষ হইতে হবে, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। বৃক্ষের জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। সো বৃক্ষের দিকে তাকিয়ে আমরা কি কি শিখতে পারি? এক, বৃদ্ধি, গতি, বিকাশ, ফুলে ফলে পরিণত হওয়া। এবং এইখানে বৃক্ষের গতি এবং বিকাশকে উপলব্ধি করা দরকার, তাহলে সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। তাহলে বৃক্ষের দিকে তাকিয়ে আমরা কিসের ছবি দেখতে পাই? এক, সার্থকতা, দুই, পরিপূর্ণতার ছবি। এগুলো হলো এমসিকিউ আসে, সরাসরি এগুলো থেকে এমসিকিউ আসে, যে গতি এবং বিকাশকে উপলব্ধি করে কি? এক, সার্থকতা পাই, দুই, এবং পরিপূর্ণতার ছবি আমরা বৃক্ষের মধ্যে পাই। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। সহজ এমসিকিউ, এই যে বৃক্ষের দিকে তাকালে তাৎপর্য, তোমাকে এমসিকিউ আসতে পারে, বৃক্ষের দিকে তাকালে কি হয়, এ টাইপের। তাৎপর্য উপলব্ধি সহজ হয়, পূর্ণতার ছবি দেখা যায়, নানা চারটা অপশনে তোমার ক্লোজ মনে হবে, কাছাকাছি মনে হবে, ভালো লাগবে চারটাই। সো উত্তর হলো তাৎপর্য উপলব্ধি। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, অর্থাৎ শারীরিকভাবে বৃদ্ধিই শুধু বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। তার বৃক্ষকে কিসের প্রতীক হিসেবে গ্রহণ করা প্রয়োজনীয়তা আছে? সার্থকতা। এটা একটা এমসিকিউ। হ্যাঁ, এখান থেকে যদি এমসিকিউ হয়, এই লাইনগুলো থেকে এমসিকিউ হওয়ার পসিবিলিটি প্রচুর। এই লাইনগুলো থেকে এমসিকিউ হওয়ার পসিবিলিটি প্রচুর, যে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। সার্থকতা
দেখো যে আমরা শুধু গায়ে গতরে বড় হয়েছে, একটা গাছ যদি শুধু বড় হয়েছে, তোমার বাড়িতে ধরো একটা আমের গাছ লাগাইছে 5 বছর আগে, সে বিশাল হয়ে গেছে, তোমার ঘর বাড়ি দোতলা ছাড়াইয়া উপরে উঠছে, কিন্তু মুকুল আসে ঠিকই আম ধরে না। তোমার কি মনে হয় ওই গাছটাকে ওই মালিক আর কতদিন রাখবে? সর্বোচ্চ আর 6 মাস রেখে কেটে ফেলবে, আরেকটা গাছ এনে লাগাবে যে মানে ফুল থাকবে এবং ফল ধরবে। সো এখানে আসলে সার্থকতার মূল ছবিটা দেখতে পাওয়া যায়। সজীবতা ও সার্থকতার এমন দৃষ্টান্ত আর নাই, সজীবতা এবং সার্থকতার এমন দৃষ্টান্ত আর নেই। মানে এইরকম এভারগ্রিন যে সিচুয়েশন, এইরকম আর কোনো দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া যায় না। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। সো রবীন্দ্রনাথ এই যে বৃক্ষ সম্পর্কে যে বললেন, এটা মোতাহির হোসেন চৌধুরীর কথা, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন অন্য কথা। রবীন্দ্রনাথ কি কথা বলেছেন? ফুল ফোটার নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। রবীন্দ্রনাথ আসলে জীবনের সাদৃশ্য কোথায় দেখতে পেয়েছেন? নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। কে? রবীন্দ্রনাথ। এটাও একটা এমসিকিউ যে রবীন্দ্রনাথ আসলে এই যে কি বলে মনুষ্যত্বের সদৃশ্য কই পাইছে বা মিল কই পাইছে? নদীর মধ্যে। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয়, ফুলের ফোঁটায় নয়। অর্থাৎ তিনি বলতে চান যে মনুষ্যত্বের যে বেদনা, মানুষের ভেতরের যে দুঃখ, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় নদীর গতিতে। অর্থাৎ নদী যে বয়ে চলতেছে সেটার গতিতে। ফুলের ফোঁটা দেখে আসলে বোঝা যায় না। ফুলের ফোঁটা সহজ, কিন্তু নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর, দুঃখ পেতে হয়। হ্যাঁ, ফুলের ফোঁটা সহজ, তুমি রাতের বেলা দেখলা কলি আসছে, পানি দিয়ে ঘুমায় গেছে, সকালবেলা দেখো মোটামুটি একটা সাইজের ফুল হয়েছে। সো এটা তো সহজ, দেখে বোঝা যায় না। তো নদীর গতি তো সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙায়, অনেক বাঁক মোড় পার হয়ে ছুটে চলতে হয়। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে মোতাহির হোসেন চৌধুরী বলছে যে রবীন্দ্রনাথ যদি ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তাহলে রবীন্দ্রনাথ কোন দিকে তাকাইলে ভালো করতেন? ফুল ফোটানোর দিকে। অর্থাৎ সব গাছ কিন্তু ফুল ফোটাইতে পারে না, ব্যর্থ গাছেরা কখনো ফুল ফোটাইতে পারে না। অর্থাৎ ফুল ফোটাইতে একটা গাছের অনেক এফোর্ট দিতে হয়, একটা গাছকে অনেক কষ্ট করতে হয়, সে কথা বলছেন। তপবন প্রেমিক, তপবন প্রেমিক মানে হলো সবুজ বন প্রেমিক বা গাছপালা প্রেমিক, বৃক্ষ প্রেমিক। রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। তো তিনি বলতেছেন মানে ওয়ান কাইন্ড অফ ওই যে রোস্টিং ভিডিও আর কি, আগে রোস্টিং রাইটিং হইতো, তো রবীন্দ্রনাথ কেন যেটা দেখে নাই আমি তো জানি না। এরপর বলছে, জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটা নয় ততটা স্পষ্ট হয়ে ওঠে না। তো তিনি বলতেছেন যে হ্যাঁ, এটা যদি তাকে আমি বলতে যাই, তিনি হয়তো বলবেন যে মনুষ্যত্বের যে দুঃখ, এটা যতটা স্পষ্ট দেখা যায় এটা আসলে এখানে তত স্পষ্ট নয়। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। কাকে? কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন কবি। এরপর দেখো উত্তরে বলবো, তিনি যখন আবার বলবেন তখন আবার তিনি মোতাহির হোসেন উত্তর দেবেন যে চর্মচক্ষুকে বড় না করে কল্পনা এবং অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। এই যে চর্মচক্ষু, চর্মচক্ষু মানে হলো আমাদের আই, এই যে চোখ, কিন্তু অনুভূতি, কল্পনা এবং অনুভূতির চক্ষুকে মানে আমাদের ইমোশন, আমাদের অনুভূতির যে আই, চোখ, এটাকে যদি আমরা বড় করে তুলতে চাই তাহলে বেদনাও সহজে উপলব্ধি করা যায়। কি? বেদনাও সহজে উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায় তেমনি একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। বৃক্ষের সাধনায় একটা ধীরস্থির ভাব আছে, একটা কনসিস্টেন্সি আছে, ধীরে ধীরে হয়। মানুষের জীবনেও কিন্তু এরকম একটা ভাব আছে। দেখো মানুষ, ধরো আজকে সকালে আমি ইঞ্জিনিয়ার, পরের দিন আমি ডাক্তার, পরের দিন আমি দেখো অন্য কোনো পেশায়। এরকম কি মানুষের জীবন? মোটেও না। মানুষ এই যে 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ, 9, 10, 11, 12, এই যে তোমার 12 শেষ করে ইউনিভার্সিটিতে যাওয়া, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়ে শেষ করে আবার মাস্টার্স করবা, তারপরে হয়তো বা থিসিস করবা, বিদেশ যাবা, কেউ হয়তো বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। সো অনেক মানে একটা লেন্দি প্রসেস। ধীরে ধীরে একটা গাছ লাগানোর পর দিন তো ফল দেয় না, একটা গাছ ধীরে ধীরে বড় হয়, বড় হয়, বড় হয়, তার শাখা প্রশাখা হয়, মুকুল আসে, দু একটা ফুল ফোটে, ধরো জিএসসি, পিএসসির মতো, এসএসসি, এইচএসসির মতো ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়, একসময় গাছ পরিপূর্ণ হয়। সো মানুষের জীবনটা এমন। নদী তো ধেয়ে চলে, একদম গতিশীল, নদীর স্রোত প্রচন্ড স্রোত। মানুষ তত গতিশীল না, মানুষ ধীরে ধীরে বড় হয়। আমাদের জীবনের তো কোনো তাড়াহুড়া নাই, তাই না? তিনি বলতেছেন যে গাছ যেমন ধীরস্থির ভাবে বেড়ে ওঠে, গাছের যে সাধনা তাতে যেমন ধীরস্থির ভাব আছে, মানুষের সাধনাতেও ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এইটাই হওয়া উচিত নয় কি?
মানে এটাই কি হওয়া উচিত নয়? অনবরত ধেয়ে চলা মানুষের সাধন হওয়া উচিত নয়, যে কন্টিনিউয়াসলি ধেয়ে চলা। একটা মানুষ কেন কন্টিনিউয়াসলি এত দৌড়াতে থাকবে? এটা তো মানুষের সাধনা হওয়ার কথা না, বা সাধন হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্ত। অর্থাৎ গোপন এবং নীরব যে সাধনা, সেটা বৃক্ষতেই পাওয়া যায়। বৃক্ষ গোপনে সাধনা করে, নীরবে সাধনা করে, চুপচাপ থাকে। কিন্তু নদীতে না। নদী তো ভয়ঙ্কর, নদী তো সব উপড়ায় ফেলে, নদী তো দুকুল ভেঙে যায়, নদী তো প্রচন্ড খরস্রোতা, সেই নদী তো প্রচুর লঞ্চ ডুবিয়ে ফেলে, নৌকাকে হারিয়ে ফেলে, কত মাঝিকে খেয়ে ফেলে। মানুষের জীবন তেমন না। মানুষের জীবনে বাধা আসলে মানুষ সেই বাধা এড়িয়ে যায়, কিন্তু নদীর জীবনে বাধা আসলে সেই বাধাকে উতরিয়ে নিয়ে যায়। সো মানুষের জীবনের সাথে নদীর জীবনের সাথে সম্পর্ক করে মানে তুলনা করা যায় না। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। বৃক্ষের যে সার্থকতা, এটা আমরা সহজেই দেখতে পারি। একটা গাছ, সে ফুল দিল, ফুল থেকে ফল হইল। কিন্তু নদীর সার্থকতা তো দেখা যায় না। নদীর সার্থকতা কি? সে তো ছুটছে আর ছুটছে। এরপর দেখো, নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। আমরা নদী, হ্যাঁ নদী একসময় সাগরে পতিত হয়, মানে সাগরে গিয়ে মিলে যায়, তারপরে তো সেই ছবি তো আমরা দেখতে পাই না। এখন কথা হলো, বৃক্ষের ফুল ফোটানো, ফল ধরানোর ছবি কিন্তু আমরা প্রত্যহ চোখে পড়ে। দোরের কাছে, দোরের কাছে মানে হলো দরজার কাছে, দরজার কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। সেই বৃক্ষ কি করে? নতি, শান্তি এবং সেবার বাণী প্রচার করে। অর্থাৎ এখানে বলছে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সাধনার ব্যাপারে কোন জিনিসটা অনেক বড়? প্রাপ্তি। তুমি সাধনা করতেছো, তুমি অনেক পড়তেছো, তুমি যদি এখানে প্রাপ্তিটা না পাও, তুমি এখানে তোমার যা পাওয়া সেটা যদি না পাও, তাহলে তো হলো না, তাই না? এখানে বলছে নদী সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি তো স্পষ্ট হয়ে ওঠে না। একটা নদী ধেয়ে চলছে চলছে চলছে, ফাইনালি গিয়ে সাগরে মিট করলো, সো সে তারপর তার নদীর কোন এক্সিস্টেন্স রইল না, তাই না? সেটা তো বলছে সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। নদী সাগরে চলে যাচ্ছে, এটা তো কোনো প্রাপ্তি হইতে পারে না, এটা তো কোনো রিওয়ার্ড হইতে পারে না, এটা তো আত্মবিসর্জন। সে তো চলেই গেল, সে তো শেষই হয়ে গেল। পদ্মা নদী সে যখন সমুদ্রে কি বলে বঙ্গোপসাগরে মিশে যায়, তারপরে কি পদ্মার আর কোনো এক্সিস্টেন্স থাকে? আমরা কি আর পদ্মাকে চিনি যে এই পানি পদ্মার, এই পানি মেঘনার, এই পানি যমুনার? চিনি না তো। তো কথা হলো যে আমরা এই নদীকে যে বলছি সার্থকতা, তো তার সার্থকতার সেই প্রাপ্তিটা কোথায়? তার সাধনার সেই প্রাপ্তিটা কোথায়? সেটা তো দেখা যায় না। আবার আছেও কি? নাই। সে বলছে আত্মবিসর্জন, এটা তো আত্মবিসর্জন। ধরো সে তার এত বয়ে চললো, কিন্তু সে কি পেল? কিছুই তো পেল না। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছা করে এই তো সাধনার সার্থকতা। একটা গাছ যখন, আমের গাছের কথা চিন্তা করো, মুকুলে মুকুলিত হয়ে যায়, তারপরে কি হয়? মুকুলে মুকুলিত হয়ে যাওয়ার পর তারপর সেই মুকুল ফুটে আম ধরে, সারা গাছ আম ধরে, আমে কি সুন্দর সবুজ হয়ে থাকে, পেকে গেলে হলুদা ভাব হয়ে থাকে। এর দিকে তাকাইলেই ভাল লাগে যে এই তো সার্থকতা, এই তো একটা গাছের সার্থকতা। তুমি লিচু গাছের দিকে তাকাবা, একটা যখন লিচু থোপায় থোপায় ধরে থাকে, কত সুন্দর লাগে দেখতে। এই তো সার্থকতার ছবি। এই ছবি তো আমরা নদীর মধ্যে পাই না। বৃক্ষে প্রাপ্তি ও দান এক হয়ে গেছে, বৃক্ষে প্রাপ্তি ও দান এক হয়ে গেছে, ফুল ও ফল একই সাথে তার প্রাপ্তি ও দান। এই যে দেখো, প্রাপ্তি ও দান, এই জিনিসটাকে একটু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, যা মানুষের প্রাপ্তি, সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান, যা তার প্রাপ্তি তাই তার দান। এই জিনিসটা কি তোমরা বুঝো? ওকে, এই পর্যন্ত কি তোমরা বুঝতেছো? যা তার প্রাপ্তি তাই তার দান, এটা কি তোমরা বুঝো কিনা? আর এই পর্যন্ত ঠিক আছে কিনা? ওকে, দেখো, যা তার প্রাপ্তি তাই তার দান ব্যাপারটা হইল, দেখো, আম গাছে যখন আম ধরে, এই আমের মাধ্যমে ওই গাছের সার্থকতা কিনা? অবভিয়াসলি এটা আম গাছের সার্থকতা। কিন্তু ওই আম কি গাছের কোনো কাজে লাগে কিনা? মানে আম গাছের কোনো কাজে লাগে কি আম? না। যেটা তার সার্থকতা, যেটা তার প্রাপ্তি, সেটাই তার দান। অর্থাৎ ওই আম গাছ খায় না, ওই আম মানুষ খায়, এটা বৃক্ষ দান করে দেয়।
সে একজন মানুষ যখন ধরো ডাক্তার হলো, মানুষ সে ডাক্তার হলো, সে তার ডাক্তারির মাধ্যমে শুধু কি নিজের চিকিৎসা করে? না, কিন্তু ডাক্তার হওয়াটা তো তার অ্যাচিভমেন্ট, সেটা তো তার প্রাপ্তি। সো তার অ্যাচিভমেন্ট কিন্তু সাধারণ মানুষের জন্য কি হয়ে গেল? সেটা দান হয়ে গেল। সো যা তার প্রাপ্তি তাই তার দান। বৃক্ষও যেমন, মানুষও তেমন। এ পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত বুঝছো নাকি বলো? অল ক্লিয়ার? ওকে, এরপর দেখো, বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বৃক্ষের দিকে তাকিয়ে অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়। তিনি বৃক্ষের দিকে তাকায় যে তার অন্তরের সৃষ্টি ধর্ম, বৃক্ষ যে মনে মনে তার অন্তরের ভেতরে একটা সৃষ্টি ধর্ম, একটা ফল তৈরি করে, ফুল ফোটায়, এটা যে আছে, তিনি সেটা উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, যে রবীন্দ্রনাথের অনেক কবিতায় সেই মানে সেটার পরিচয় পাওয়া যায় যে তিনি গাছের এই উপলব্ধিটা করেছেন। কিন্তু গদ্যে তিনি স্পষ্ট করে বলেন নাই, কোন গদ্যে এসেতে তিনি স্পষ্ট করে সেটা বলেন নাই, বললে ভালো হতো। তাহলে নিজের ঘরের কাছে এই সার্থকতার প্রতীক রয়েছে, সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। তো মোতাহের হোসেন চৌধুরী অত মানে কি বলে, তার লেখা তো অত বেশি মানুষ তখনও পড়েনি। তো যে জন্য বলছে যে রবীন্দ্রনাথ যদি এই কাজটা করতেন, গদ্যে লিখতেন, তাহলে আসলে মানে বেশি ভালো হতো। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। কে? বৃক্ষ। কি শোনায়? গান গেয়ে শোনায়, সার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তো বৃক্ষ যে সার্থকতার গান শোনায়, এই গানটা শুনতে হবে কিভাবে? অনুভূতির কান দিয়ে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। জীবনের মানে কি? জীবনের মানে বৃদ্ধি এবং ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। এই জায়গায় এক্স্যাক্টলি কি জিনিসটা বোঝাচ্ছে? যে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। এই জায়গায় বৃদ্ধিটা আসলে কি? আমরা আমরা আসলে বেড়ে উঠি শারীরিকভাবে, এই বেড়ে ওঠাটাই বেড়ে ওঠা না, আমাদের আত্মিক ভাবেও বেড়ে উঠতে হয়। আমাদের সেলফ স্টিমকে গ্রো করতে হয়, আমাদেরকে শক্ত হতে হয়, আমাদেরকে আরো অনেক ভালোভাবে নিজেদেরকে এমন একটা ইফেক্টিভ মানুষে তৈরি করতে হয় যাতে আমার দ্বারা আরো 10 জন মানুষের কল্যাণ হয়। সো এই ধরনের, এইটাকে বলা হয় বৃদ্ধি। এবং ধর্মের মানেও তাই। ধর্ম আসলে কি শেখায়? ধর্মে কি আমাদের শরীরের কোনো দাম আছে কিনা? তুমি চিন্তা করো তো, আমাদের তোমরা যে যে ধর্মের, সেই ধর্ম অনুযায়ী ধরো আমাদের ধর্মে, যে আমি ইসলাম ধর্মে একজন মানুষকে কবরে শায়িত করা হয়, কিন্তু কখনো বলা আছে যে একটা বডি বিল্ডার যার বডি মাসল বেশি, সে ইসলাম ধর্মে জান্নাত পাবে? এরকম কিছু বলা আছে? কিংবা একজন রুগ্ন মানুষ সে জাহান্নামে যাবে, এরকম কিছু বলা আছে? কিংবা হিন্দু ধর্মেও দেখো মৃত্যুর পর তাকে পোড়ানো হয়। সো বডির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। বডি আসলে কিছুই না। ধর্ম আসলে আত্মা। আত্মা আমাদের যে মানে রুহ, এই জিনিসটা দেখো, আমাদের রুহুর বিচার হবে। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী আমরা বিশ্বাস করি যে আমাদের যে পাপ কর্ম, আমাদের যে অন্যায়, তা সবকিছু ডাটা সেভ আছে আমাদের রুহুর মধ্যে। মানে এই রুহটাই হলো গুরুত্বপূর্ণ। এটাকে বাড়াতে হবে, এটাকে কার্যকরী করতে হবে, এটাকে ইফেক্টিভ করতে হবে, এটাকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, এটাকে উপাদেয় করতে হবে, এটাকে বাড়াতে হবে, সেটা বলছে। এবং বলছে প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। প্রকৃতির যে ধর্ম, মানুষের ধর্ম। জীবজন্তু এবং অন্য প্রাণীর বৃদ্ধির প্রতি তাদের কোনো হাত নাই, কিন্তু মানুষের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের মর্যাদা কোথায়? এখানেই। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। যে কথাটা আমি মাত্র বললাম, মানুষের বৃদ্ধিটা গায়ে গতরে বড় হওয়াটাই বৃদ্ধি না, আত্মার বৃদ্ধিটা। আত্মাকে সৃষ্টি করে নিতে হয়, তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। অর্থাৎ যার রুহটা, যার আত্মাটা অনেক বেশি পূর্ণ কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে থাকে, তার আত্মাটাই তো জান্নাতে যাবে, তাকেই তো শান্তি দেয়া হবে। এবং স্রষ্টা কি কোন আত্মাটাকে পছন্দ করে? অশান্ত আত্মাকে নাকি শান্ত আত্মাকে? অবশ্যই শান্ত আত্মাকে। সেটা বলছে যে আত্মার ফল স্রষ্টার উপভোগ্য, যে এই আত্মাটাই মানে চলে যাবে। আমাদের শরীর গায়ে গতরে বড় হওয়া, এই জীবন তো যাবে না।
তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রাইপনেস ইজ অল। এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি, তার তার একটা বিখ্যাত উক্তি। তাহলে এখানে মহাকবি বলতে কাকে বোঝানো হয়েছে? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয়েছে। পরিপক্কতাই সব, মানুষকে মধুর ও পুষ্ট করে তুলতে হবে, মানুষকে মধুর এবং পুষ্ট করে তুলতে হবে, নইলে তার স্রষ্টার উপভোগের প্রযুক্ত হবে না। তো মানুষের আত্মাকে মধুর এবং পুষ্ট করতে হবে। কিছু মানুষকে দেখলেই তোমার গা ঘিন 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 করে, সেটা তার রূপের কারণে নাকি তার গুণের কারণে? মানুষকে আমাদের ঘৃণা হয় কেন? সেটা কি দেখতে খারাপ এই জন্য, নাকি তার আচরণের কারণে? অবভিয়াসলি আচরণের কারণে, এবং আচরণটাই মেইনলি আত্মা। সেখানে বলছে আত্মাকে মধুর করতে হবে, তুমি যেন সুইট হও, সফট হও। মানুষে মানে একটা হাদিসও আছে এরকম, যে তুমি যদি দীর্ঘ জীবন লাভ করতে চাও, অর্থাৎ তোমার যদি হায়াত বৃদ্ধি করতে চাও, তাহলে তোমার ব্যবহারকে সুন্দর করো। ঠিক আছে, তোমার মানে ব্যবহারটাকে সুন্দর করো। এটা হলো হায়াত বৃদ্ধির কয়েকটা উপায় আছে, মানে কয়েকটা কথা বলছেন নবী যে হায়াত এবং রিজিক বৃদ্ধির জন্য। তার মধ্যে একটা হলো উত্তম আচরণ, অর্থাৎ তোমার ব্যবহার যেন মানুষের সাথে ভালো হয়, মধুর হয়, মিষ্টি হয়, পুষ্ট হয়। সেই জিনিসটাই দেখো এখানেও বলছে আত্মাকে মধুর পুষ্ট করে তুলতে হবে, নইলে তার স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। খোদা তাআলা, আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবে না। বিচিত্র অভিজ্ঞতা ও প্রচুর প্রেম, গভীর অনুভূতির দ্বারা আত্মা পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন করা সম্ভব। তাহলে প্রচুর বিচিত্র অভিজ্ঞতা। বিচিত্র অভিজ্ঞতা কি? এই যে তুমি সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকো, বই পড়ো, আর কিছু করো না, তোমাকে একটু বাইরেও বের হইতে হবে, মানুষের সাথে মিশতে হবে, একজন রিক্সাওয়ালার জীবন সম্পর্কে জানতে হবে, একজন কামার, জেলে, মুচি, তাঁতি, সবার সাথে মিশতে হবে। কারোর সাথে যেন তোমার সেই দূরত্বটা না থাকে, কোথাও যেন তোমার অহংকার না দেয়, হ্যাঁ আমি তো সুন্দর মানুষ, আমি কেন তার সাথে হাত মেলাবো, আমি কেন তার সাথে ভালোভাবে কথা বলবো। এই যে এই ধরনের যে হিংসা, বিদ্বেষ, এই ধরনের যে নোংরা মানসিকতা মানুষের ভিতরে তৈরি হয়, এই জিনিসটা যেন না থাকে। প্রচুর প্রেম থাকতে হবে। শুধু ওই যে আমাদের এই যে শুধু চারপাশে মানুষ কিংবা প্রাণীর প্রতি প্রেম না, পরিবেশ থেকে শুরু করে সবকিছুর প্রতি দরদ থাকতে হবে। তোমার একটা ঘরে একটা সুন্দর একটা ঘড়ি আছে, এই ঘড়িতে ঠিক মতো ব্যাটারি তুললা, এটাও একটা এক ধরনের প্রেম। তোমার হৃদয়টা সুন্দর যে তুমি জানো কোন জিনিসটা কখন করতে হয়। আমি বলছি তোমার বিদ্যুতের, তুমি যখন ঘর থেকে বের হও, তোমার বিদ্যুতের লাইনটা অফ করে দেওয়া একটা প্রেম। এটা এবং এটাই দেশপ্রেম। এবং এখান থেকেই শুরু। দেশপ্রেম মানে রাস্তায় আন্দোলন করা না, হ্যাঁ দেশপ্রেম মানে মানে ওইটাও দেশপ্রেম, ঠিক আছে, কিন্তু দেশপ্রেম মানে যে সব সময় যে বড় বড় বিদ্রোহ করা, এটা না, অস্ত্র ধরা, এটাই না। তোমার ওই যে ডাস্টবিনটা ক্লিয়ার করো, তোমার বাসার সামনেটা পরিষ্কার রাখো, তোমার বাসার ড্রেনটা ঠিক মতো ইয়া করো, ক্লিন রাখো, তোমার পানি অতিরিক্ত নষ্ট করো না, গ্যাস অতিরিক্ত নষ্ট করো না, বিদ্যুৎ অপচয় করো না, এগুলোই তো দেশপ্রেম। হ্যাঁ তুমি বলতেছো না আমি তো টাকা দিয়ে কিনতেছি, ভাই তুমি টাকা নিয়ে কি করতেছো? আরেক মানুষের হক তো নষ্ট হইতেছে, তাই না? এই জিনিসটা তো নষ্ট হইতেছে, এটাই তো। সেই গভীর অনুভূতি দ্বারা আত্মাকে পরিপুষ্ট এবং মাধুর্য করে তোলা সম্ভব। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। সেই আত্মার সাধনা শিক্ষার প্রধান বিষয়বস্তু হওয়া উচিত। কোন সাধনা? আত্মার সাধনা। বস্তু জিজ্ঞাসা, বস্তু জিজ্ঞাসা অর্থাৎ বিজ্ঞান, বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ে কিচ্ছু হবে না। হ্যাঁ তার মানে এই না যে এটা পড়বা না। হ্যাঁ তুমি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পরে ডাক্তার হও, ডাক্তার হওয়া পর্যন্ত তোমার এগুলো পড়তে হবে, এবং তারপরে তুমি আবার মেশিন হয়ে যাও না, তারপরে তুমি মানবিক হও। তারপরে যদি তুমি মানবিক না হও, তাহলে ওই ডাক্তার হয়ে কি হবে? ধরো তুমি ডাক্তার হইলা, ডাক্তার হওয়ার পর আর কোনো রুগীই দেখো না, তুমি ঘুমায় থাকলা, তোমার বাপের হয়তো টাকা আছে, দাদার সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে তুমি চলে গেল। তুমি যদি সেই তোমার শিক্ষাটাকে, সেই বিজ্ঞানটাকে যদি মানুষের সেবায় কাজে না লাগাও, তাহলে তা কোন রূপে সার্থকতার ছবি হইতে পারে না। কেননা তাতে আত্মার উন্নতি হয় না। সেখানে কি আত্মার উন্নতি হয় না, জীবনবোধ এবং মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তো এই যে জীবনের মান বৃদ্ধি হয় কেমনে? সাহিত্য এবং শিল্পকলা দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। ওপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষে অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনে গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। তো বৃক্ষ অতি শান্ত এবং সহিষ্ণুতায়, দেখো শান্ত, আমাদের আসলে গাছের মতো হওয়া উচিত। আমাদের ওই যে গাছের মতো সহিষ্ণু হওয়া উচিত। দেখো কেউ গাছের পাতা ছিড়ুক, তারপরেও সে তাকে ফল দেবে। সে গাছে পেরেক ঢুকালেও গাছ তাকে ফল দেবে। সহিষ্ণু হইতে হবে। আমাদেরকে যে আঘাত করে করুক, আমরা যেন সয়ে যাই। আমরা 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 যদি তার প্রতিশোধ নেই, কতটুকুই বা করতে পারবো? আল্লাহর কাছে ছেড়ে দেবো। আল্লাহ
এটার প্রতিশোধ নেবে ইনশাল্লাহ। এটাই আর কি। ওকে, এই প্রবন্ধ তোমরা বুঝছো কিনা বলো? এই প্রবন্ধে কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা প্রবন্ধ রিলেটেড? বুঝো নাই? সাজিদ বলছে না, প্রান্ত বলছে বুঝেছি, রিয়াদ বলছে সামারি দেন। প্রবন্ধের সামারি প্রবন্ধের তো সামারি হয় না। লামিয়া বলছে তপবন প্রেমিক কি? তপবন প্রেমিক মানে হলো বৃক্ষ প্রেমিক। বিকাশ বলতে কি বুঝাইছে? বিকাশ নাম্বার দিব? বিকাশ মানে বেড়ে ওঠা। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখি। তোমাদের ওই যে বিকৃতি বুদ্ধি কি, এদের প্রধান দেবতা অহংকার, সেটা কি জিনিস, বুলি মানে কথা, তপবন প্রেমিক মানে কি, বৃক্ষ প্রেমিক, সৃষ্টি ধর্ম কি, সৃষ্টি বা সৃজনের বৈশিষ্ট্য, বস্তু জিজ্ঞাসা কি, গূঢ় অর্থ কি, স্বল্প প্রাণ কি, অন্তরায় কি, পরিপক্কতা, নিশান, উপলব্ধি, সূক্ষ্ম বুদ্ধি, প্রতীক, ডিঙানো, ধেয়ে চলা, আত্মবিসর্জন, পতিত, মূল্যবোধ, জীবনবোধ। এগুলো আশা করি তোমাদের প্রবলেম হবে না, রাইট? ওকে, এরপর দেখো আমরা একটা সৃজনশীল দেখি। এই যে বিটপি, শ্রেণী হেরি সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি, কেহ বা সরল সাধু হৃদয় যেমন, ফলভারে নত কেহ গুণীর মতন, এদের স্বভাব ভালো মানবের চেয়ে, ইচ্ছা যার দেখো দেখো জ্ঞান চক্ষে চেয়ে, যখন মানবকুল ধনবান হয় তখন তাদের শীত শির সমুন্নত হয়, কিন্তু ফলশীল হলে এই তরুগণ অহংকারে উচ্চশীর না করে তখন ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত, নিচু প্রায় কার ঠাই নহে অবনত। দেখো এখানে বলছে যে গাছ, এই যে বিটপি, বিটপি বিটপি মানে হলো গাছ। এই যে গাছ শ্রেণী হেরি সারি সারি, হেরি মানে হলো দেখা, সারি সারি গাছ দেখে কি আশ্চর্য শোভাময় বালিহারি, যে এই গাছগুলো কত সুন্দর, কেহ বা সরল সাধু হৃদয় যেমন, ফলভারে নত কেহ গুণীর মতন। কেউ বা সরল সাধু হৃদয় যেমন, কোন গাছ সহজ সরল, হ্যাঁ, আর কেউ বা ফলভারে নত কেহ গুণীর মতন, আর কোন কোন গাছ ফলের ভারে নত হয়ে গেছে, মানে মানে ফল যখন গাছে ধরে দেখবে যে গাছটা কিন্তু একটু হেলে থাকে। সে বলছে এদের স্বভাব ভালো মানবের চেয়ে, ইচ্ছা যার দেখো দেখো জ্ঞান চক্ষেছে, এদের স্বভাব মানুষের চেয়ে ভালো, মানবকুল ধনবান হয় তখন তাদের শির সমুন্নত রয়, মানুষ পয়সাওয়ালা হলে তারা মাথা উঁচু করে ফেলে, কিন্তু ফলশালী হলে এই তরুগণ অহংকারে উচ্চ শির না করে তো কখন, ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত। কিন্তু এই গাছ যখন ধনবান হয় অর্থাৎ ফলবান হয় তখন কিন্তু আর সে মাথা উঁচু করে না, তখন সে মাথা নিচু করে, এবং সেটা বলছে ফল শূন্য হলে সদা থাকে সমুন্নত। এজন্য তার ফল যখন শূন্য থাকে তখনও সে মাথা উঁচু করে থাকে, নিচু প্রায় কার ঠাই নহে অবনত, নিচুতে প্রায় কার ঠাই নহে অবনত, এখানে কারো ঠাই হয় না। ওকে, মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের কাণ্ডারি ছিলেন? কোন আন্দোলনের কাণ্ডারি ছিলেন? ক নাম্বার বলো, ক নাম্বারে উত্তর দাও দেখি। হ্যাঁ, বুদ্ধির মুক্তির আন্দোলন। বুদ্ধির মুক্তির আন্দোলন। ওকে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীকেই মনুষ্যত্বের প্রতীক বিবেচনা করতে চেয়েছেন কেন? নদীকেই মনুষ্যত্বের প্রতীক বিবেচনা করতে চেয়েছেন কেন? ওয়াই? বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। এই প্রবন্ধে উক্তিটি কিভাবে প্রতিফলিত হয়েছে? উদ্দীপকে বৃক্ষ এবং জীবন ও বৃক্ষ প্রবন্ধে বর্ণিত আংশিক পরিচিতি প্রদান করেছে, উক্তিটি মূল্যায়ন করে। হ্যাঁ, এটা আংশিক। সো এগুলো তোমরা পারবা না? বলো। নদীকেই, রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কেন চেয়েছেন আর
উনি কেন গাছকে চেয়েছেন? এটা তো সহজ বিষয়, আশা করি তোমরা পারবা। ইনশাআল্লাহ পারবো। গুড। ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু বলেন এই যে কে বলছে, লিজু। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে নদীর স্রোতের মধ্যেই মানুষের জীবন বা মনুষ্যত্বকে খুঁজে পাওয়া যায়। নদীর স্রোত বহমান, সব বাধা ডিঙিয়ে সে চলে যায় এবং এটা দৃশ্যমান। কিন্তু বৃক্ষ যে বেড়ে উঠছে, সে ফুল ফোটাচ্ছে, ফল ধরাচ্ছে, এটা আসলে ওইভাবে অনুভব করা যায় না, সেটা বলছে। এবং সে বলছে যে মনুষ্যত্বের প্রতীক কেন, কারণ সবকিছু বাধা নেয়, সবকিছুকে এগিয়ে নিয়ে যায় এবং গতি আছে, এই জন্য বলছে আর কি। ওকে, মোতাহার হোসেন চৌধুরীর কথা যদিও আলাদা। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, দেখছো? সরাসরি কবিতা প্রবন্ধের লাইন দিয়ে রাখছে। সো আশা করি তোমরা এটা পারবা, নিজে নিজে খাতায় লিখবা ইনশাল্লাহ। এরপরে দেখো, সাধনার ব্যাপারে বড় জিনিস কি? সাধনার ব্যাপারে বড় জিনিস হলো প্রাপ্তি। একদম সরাসরি দেখো, একদম প্রবন্ধের মধ্যে থেকে আসছে। নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন ও বৃক্ষ প্রবন্ধে তপবন প্রেমিক কাকে বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনে কাণ্ডারি ছিলেন? আমরা একটু আগেই বলেছি, বুদ্ধির মুক্তি আন্দোলন। কিসের দিকে তাকালে জীবনের তাৎপর্য সহজ হয়? বৃক্ষের। তপবন কি? তপবন মানে হলো মুনি ঋষিদের আশ্রম। জীবন ও বৃক্ষ প্রবন্ধী কোন গ্রন্থ থেকে নেওয়া সংকলিত হয়েছে? কার মুখে পরিপক্কতায় সব? উইলিয়াম শেক্সপিয়ার। বলো, জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একটাই প্রবন্ধ গ্রন্থের আমি নাম বলছিলাম, বলো তো কোনটা? যা তার প্রাপ্তি তাই তার দান। যা তার প্রাপ্তি তাই তার দান, এটা 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 কি? মানুষ যা অর্জন করে, এটাই সে অন্যকে, এটা তার অন্যের জন্যই লাগে। ধরো অর্জন করছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করছি, মাস্টার্স করছি, এটা আমার লাভ কি? এটা আমার অর্জন, ঠিক আছে, আমারই অর্জন। এতে আমার লাভটা কি হইল? কিছুই না। আমি তোমাদের পড়াচ্ছি, তুমি যা বুঝতেছো না সেটা শিখছো, এটা তোমার লাভ হচ্ছে। আমি যদি ডাক্তার হতাম, তোমার সেবা করতাম, ওটা আমার লাভ কি? আমি তো অ্যাচিভ করছি, হ্যাঁ, আমার লাভ এটুকুই যে আমি অ্যাচিভ করছি। আমার চিকিৎসা বাদেও তো আমি মানুষের চিকিৎসা করতাম। সো এটাই, যা তার প্রাপ্তি তাই তার দান। মানুষ যেটা অর্জন করে সেটাই তার দান হয়ে যায়। হ্যাঁ, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সংস্কৃতি কথা। সংস্কৃতি কথা। ওকে, বাকিগুলো আর বললাম না। এরপরে দেখো, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। হ্যাঁ, এটা আমি অনেক ভালোভাবে ব্যাখ্যা করেছি। যা তার প্রাপ্তি তাই তার দান, মাত্র ব্যাখ্যা করলাম। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটি বড় জিনিস। এটা ওই যে নদীর প্রসঙ্গে আনবে, নদী বিলীন হয়ে যায়, কিন্তু বৃক্ষে সে পরিপূর্ণতার সার্থকতার ছবি দেখতে পাওয়া যায়। নদীকে মনুষ্যত্বের প্রতীক হিসেবে বিবেচনা করেছেন। কেন বিবেচনা করেছেন সেটা আমরা বলেছি। এদের একমাত্র দেবতা অহংকার। কাদের? যারা জবরদস্তি প্রিয় মানুষ। ওকে, গোপন ও নীরব সাধনা কার মধ্যে বিভক্ত? দেখো, গোপন ও নীরব সাধনা কার মধ্যে বিভক্ত? এগুলো সহজ, কিন্তু পারবা। এগুলো যদি না পারো তাহলে কিন্তু গুলি করে দেব। নদীর মধ্যে, ফুলের মধ্যে, কার মধ্যে? বলো, উত্তর করো। নাকি আমি সবগুলো করে দেব? ঠিক আছে, আমি বলি, বৃক্ষের মধ্যে। জীবন এবং বৃক্ষ প্রবন্ধের সজীবতা ও সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত হিসেবে কিসের উল্লেখ রয়েছে? নিশ্চিতভাবে বৃক্ষের। হ্যাঁ। নদী কবু পান নাহি করে নিজ জল পান, নিজ জল। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, সাধু ঐশ্বর্য শুধু পরহিত করে। দেখো, কোন দিকটি ইঙ্গিত হয়েছে? ত্যাগের, অহংকারের, স্বার্থচিন্তা এবং ভোগের। সো এখানে মূলত মানুষ আসলে, মানুষের যা কিছু সবকিছুই আসলে অন্যের জন্যই করা উচিত। ত্যাগ। স্কুল শিক্ষক আবির জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি আলোকিত করেছেন শিক্ষার্থীদের। একজন শিক্ষক, তিনি নিজে যেমন শিখেছেন, শিক্ষার্থীদেরও করেছেন। যে নদী সাগরে পতিত হওয়া, দৈহিক বিকাশ ঘটনা, মানুষত্বের বেদনা উপলব্ধি, বৃক্ষের ফুলে ফলে পরিণত হওয়া। সো এটা নিশ্চিতভাবেই যে বৃক্ষের ফুলে ফলে পরিপূর্ণ হওয়া। ওকে, এরপরে দেখো, মোতাহার হোসেন চৌধুরী জীবনে বৃক্ষে কোন দুটি জিনিসকে উপলব্ধি করার পক্ষপাতী? বলো, কোন দুটা জিনিস? দেখো, এটা সরাসরি প্রবন্ধের মধ্যে থেকে আসছে। গতি ও বিকাশ, এই দুটো জিনিসকে তিনি মেনশন করেছেন আর কি। বৃক্ষের পানে তাকিয়ে আমরা কিভাবে লাভবান হতে পারি? বৃক্ষের দিকে তাকাইলে আমরা কিভাবে লাভবান হতে পারি? বলো, বৃক্ষকে অনুসরণ এবং অনুকরণ করে, তাই না? ওকে,
মোতাহার হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষকে, আর রবীন্দ্রনাথ ঠাকুর হলো নদীকে। প্রকৃতির যে ধর্ম, মানুষেরও সেই ধর্ম, সেটা কি বলো? প্রকৃতিরও যে ধর্ম, মানুষেরও সেই ধর্ম, সেটা হলো পরোপকারিতা। জীবন এবং বৃক্ষে প্রবন্ধে বৃক্ষের মাধ্যমে লেখক আমাদের কি বোঝাতে চেয়েছেন? আমাদের জীবনের তাৎপর্য বোঝাতে চেয়েছেন। গুড। অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা কার কাজ? এই যে জবরদস্তি প্রিয় মানুষের। ওকে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝছো, রাইট? ওকে, এরপর আমরা একটা কবিতা পড়বো। তার আগে ছোট্ট একটা ব্রেক দেই। আমরা আবার ক্লাস শুরু করবো হলো 7টায়। 7টা PM। হ্যাঁ, ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পরে আবার আমরা আসছি।
ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক once again. ওকে, কি খবর তোমাদের বলো? এই ব্রেকের সময় তোমরা কি করলা বলো? এত লম্বা ব্রেকে তোমরা কে কোথায় ছিলে, কেমন ছিলে? এখন ঠিকঠাক আছো তো? ওকে, গুড। এত দ্রুত নাস্তা? সৌমিক বলছে বসে ছিলাম। যায় নাই। ঠিক আছে, তাহলে আমরা পড়ব সুচেতনা। সুচেতনা, দেখো, সু শব্দের অর্থ হলো ভালো। সু মানে হলো শুভ, মঙ্গল, এই সবগুলো শব্দই সু দ্বারা বোঝায়। আর চেতনা মানে হলো চিন্তা, আমাদের চিন্তা, মানস, থিঙ্কিং, থট। এখন কথা হলো ভালো চিন্তা, শুভ চিন্তা বা মঙ্গল চিন্তা, যেটি লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, দাস বানানটাতে তালব্য শ। যদি এটা এরকম লিখে ফেলো, এটা ভুল হবে। এই দাস মানে হলো চাকর, আর এই দাস একটা পারিবারিক পদবী। পারিবারিক পদবী। ওকে, জীবনানন্দ দাশ, তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। কবে? 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি তিনি বরিশাল জন্মগ্রহণ করেন। তার পিতা সত্যানন্দ দাশ ছিলেন একজন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং মাতা কুসুম কুমারী দাস। এই যে কুসুম কুমারী দাস, দেখো, আমাদের একটা ছোটবেলা একটা কবিতা ছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই দর্পণ। সেই কুসুম কুমারী দাসের ছেলে জীবনানন্দ দাশ। কুসুম কুমারী দাস যে বলেছিলেন আমাদের দেশে সেই হবে সেই ছেলে কবে, জীবনানন্দ দাশ হয়তো সেই ছেলেটি। তার শিক্ষা জীবন বরিশালের ব্রজমোহন থেকে ইন্টারমিডিয়েট এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন পেশা অবলম্বন করে মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি কাজ করেছেন আর কি। তার রচনার বৈশিষ্ট্য, এটা বলে শেষ করা যাবে না, রচনার বৈশিষ্ট্য থেকে কিছু জিনিস এখানে আমরা বলতে পারি যে এখানে একটা ইনফরমেশন আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলেছেন। হ্যাঁ, চিত্ররূপময়, এটা রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন। আর বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি মানে নাম দিয়েছিলেন আর কি, উপাধি দিয়েছিলেন। তার কবিতা অদ্ভুত। এবং দেখো, 1899 সালে জন্মগ্রহণ করা একটা মানুষ আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে এসেছিল, বা শত বছরেরও অধিক সময় আগে। তারপরও তার লেখা পড়লে মনে হয় একদমই নতুন, একদমই নতুন। সো এই যে একদমই নতুন, সেই সেই নতুন সাহিত্যিক বা তার ভাষা 100 বছরেও পুরাতন হয়নি। 100 বছর পরও তার ভাষা যেন মনে হয় যে গতকালকের ভাষা। তার একটা বিখ্যাত কবিতা আছে, নির্জন স্বাক্ষর। কবিতাটা তো সাবলীল। তুমি তো জানো না কিছু না জানিলে, আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতন, তখন তুমিও কি আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমার জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। কি চমৎকার লেখা, তাই না? কিংবা 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়ী সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। সো এই যে তার লেখা, কি চমৎকার, মানে তার লেখার ভেতরে কি সাবলীলতা।
কি অসাধারণত্ব! 100 বছর আগে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই সময়ে যারা কবি তারা কেমন ছন্দে ছন্দে গন্ধে গন্ধে লিখছেন, অথচ তার লেখা পড়লে মনে হয় যে এই যুগের কেউ, 2026 সালের কেউ, তাই না? এই যে চমৎকার জিনিসটা এত ইম্পর্টেন্ট। ওকে, লামিয়া বলছে আমার পণ কবিতা, কবিতা আমার পণ না, আদর্শ শ্রেণীর কবিতা। ওকে, এরপর দেখো উল্লেখযোগ্য রচনাবলী খুবই গুরুত্বপূর্ণ। তার উপন্যাস মাল্যবান এবং সুতীর্থ, কবিতার কথা তার প্রবন্ধ, বিশেষ করে কাব্যগ্রন্থগুলো ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, রূপসী বাংলা। এবং বিশেষ তথ্য, এই তথ্যগুলো একটু, এই যে বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি হিসেবে, এটা একটু মাথার মধ্যে রাখবে। এবং জীবনানন্দ দাশ তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন 14 অক্টোবর, এবং 22 অক্টোবরে তিনি মৃত্যুবরণ করেন। এবং ট্রাম দুর্ঘটনায় বলা হয়, কেউ 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 বলে ট্রাম তো এত ধীরে চলে, হয়তো তিনি সুইসাইডই করেছেন, মানে তাকে, মানে অ্যাক্সিডেন্ট না। ওকে, চলো আমরা কবিতায় চলে যাই। কবিতা তোমাদের পড়তে কেমন লাগে বলো? দেখো, জীবনানন্দ দাশের এই কবিতার সাথে আমি যদি কম্প্যারিজন করি, যে জীবনানন্দের ভাষা অনেক সহজ, খুবই সাধারণ ভাষা, কোনো কঠিন শব্দ নাই, কোনো অত্যাশ্চর্য ছন্দ নাই, কিচ্ছু নাই। তারপরেও তুমি যেন পড়ার পরে বুঝবা না। আবার বুঝবা না ঠিক আছে, তারপরে মনে হবে যে কি চমৎকার। সে না বুঝলেও ভাল লাগে, বুঝলে তো আরো ভালো লাগে। তো এই যে একটা ফাংশন, একটা ডিলিউশন থাকে তার লেখার মধ্যে, তার লেখার মধ্যে কি একটা অদ্ভুত ব্যাপার আছে। চলো সেই অদ্ভুত ব্যাপারটা আমরা আবিষ্কার করি। দেখো মাহিম, কবিতা বোরিং, সৌন্দর্য বোধ থাকতে হয় মানুষের, তাই না মাহিম? সৌন্দর্য বোধ মানুষকে অনেক বড় করে তোলে। আমাদের ভেতরে যদি এই সৌন্দর্যের বোধটাই না থাকে না, আমরা পৃথিবীতে ক্রমশ হারিয়ে যাব। আজকে এই 2026 সালে এসে দাঁড়িয়ে তুমি মানুষের দিকে তাকাও, প্রত্যেকে একটা অদ্ভুত প্রতিযোগিতার মধ্যে আছে, কে কার চেয়ে বড় হবে। মানুষ দুইটা ভাবে বড় হতে পারে, এক পরিশ্রম করে, দুই আরেকজনকে ছোট করে। তুমি যদি আরেকজনকে ছোট করো, তাহলে হয়তো তুমি মনে করতেছো তুমি বড় হয়ে গেছো, আর তুমি পরিশ্রম করলেও তুমি বড় হবা। কিন্তু আমাদের দেশের যে প্রতিযোগিতা, জাতীয় খেলা হাডুডু, পা টেনে ধরা, সেই জায়গা থেকে আমাদের বেশিরভাগের চেষ্টায় বোধ হয় অন্যকে ছোট করে নিজে বড় হওয়া। আমাদের এই অদ্ভুত প্রতিযোগিতার মধ্যে সুচিন্তা বা শুভ চিন্তাটা নাই। আমরা না কি অদ্ভুত ভাবে ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থপর এবং শুধু নিজেকে নিয়েই পড়ে থাকি, শুধু নিজের ভালোটাই দেখি, যেন শুধু আমি ছাড়া আর পৃথিবীতে কেউ নাই, কিচ্ছু নাই, কোথাও কিছু হয়নি। এই যে আমরা শুধু আমাদের নিয়েই ভাবছি, অথচ আমাদের ভাবনার অনেক ডাইমেনশন থাকতে পারত। দেখো আমাদের ভিতরে সহিষ্ণুতা নাই। কেউ একটা কিছু বলল, বিচার অবিচার কিছুই বুঝি না, আমরা যে গিয়ে তাকে আঘাত করি। তোমাকে তো আঘাতের অধিকার দেওয়া হয়নি ভাই, দেশে তো আইন আছে, আদালত আছে, তুমি গিয়ে আঘাত করো। তোমার মতের সাথে মত মিলল না, তুমি গিয়ে তার মাথায় আঘাত করলা। এটা কি হতে পারে? পারে না। আমাদের ভেতরে সেই শুভ চিন্তা আসতে হবে। সো এই শুভ চিন্তার জন্য আমাদের কবিতা পড়া উচিত। এই কবিতাটা হলো সেই শুভ চিন্তা বা সুচেতনা। কবি বলছে যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, দূরতর দ্বীপ। দেখো, শুভ সুচেতনা বলতে শুভ চিন্তা আমরা যদি বলি, এই শুভ চিন্তা একটা দূরের দ্বীপের মতো। দূরের দ্বীপে তো যাওয়া সহজ নয়, দূরের দ্বীপে যাওয়া আসলে অনেক কঠিন। ধরো যে বঙ্গোপসাগর থেকে আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন, একটা দূরের দ্বীপ না, ওখানে যাওয়া তো সহজ না, কঠিন। বড় জাহাজ আছে, পরিবহন ব্যবস্থা আছে, সেটা একটা বিষয়, কিন্তু এসবের আগে সেন্ট মার্টিনে যাওয়া অনেক কঠিন ছিল, ট্রলারে যাইতে হতো। তো বলছে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, অনেক দূরের দ্বীপ। কে? সুচেতনা, শুভ চিন্তা। এই শুভ চিন্তার অনেক দূরের কেউ। আমাদের ভেতরে শুভ চিন্তা নাই। বিকেলের নক্ষত্রের কাছে, বিকেলে যে নক্ষত্র দেখা যায়, তুমি চিন্তা করো, বিকালে আকাশে সূর্য ডুবছে, অন্যদিক থেকে একটা তারা
মিটমিট করে জ্বলছে, সে তারার আলোটা অত উজ্জ্বল নয়, অত প্রজ্জ্বল নয়, সে আলোটা চোখে পড়ে না, কেবল তুমি খুব সূক্ষ্মভাবে তাকে দেখতে চাইলেই তুমি দেখতে পাবে। আকাশে চাঁদ উঠলে তুমি না চাইলেও কোনো একভাবে চোখ পড়ে যেতে পারে, কিন্তু বিকেলের যে নক্ষত্র সেটাকে তোমার দেখতে চাইতে হবে। সুচেতনা এমনি এমনি তোমার ভেতরে আসবে না, সেটাকে নিতে হবে, তার কাছে যাইতে হবে, ভেতরে গ্রহণ করতে হবে। বলছে সুচেতনা তুমি একে দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, বিকেলের নক্ষত্রের মতো অনেক দূরের। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেখানে কি আছে? দারুচিনি বনানী একটা গাছ, অনেক ধরনের গাছ আছে, বনানী অনেক গাছ, এটার মধ্যে নির্জনতা আছে। অর্থাৎ যেখানে শুভ চিন্তা, যেটা ভালো জায়গা, সেখানে নির্জনতা, মানুষ নাই। ঢাকা শহরের লাইব্রেরিগুলোতে যাও, মানবহীন, দু চারজন বৃদ্ধ মধ্যবয়সী, একটা কিশোর হয়তো পত্রিকা পড়ছে কিংবা কোনো এক কিশোর উপন্যাস পড়ছে, অথচ ব্যস্ত বড় এক বিল্ডিং, সেখানে মানুষ নাই। সে বলছে যে হ্যাঁ, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, ওইখানে আসলে মানুষের কোলাহল নাই। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। যে এই পৃথিবীর রক্ত সফলতা, রণ, যুদ্ধ, দেখো পৃথিবীতে যুদ্ধই যেন বাস্তবিক। পৃথিবীতে মনে হয় যুদ্ধ ছাড়া আর কিছু নেই। প্রত্যেকটা দেশ প্রতিদিন যুদ্ধ বিমান বানাচ্ছে, পারমাণবিক বোমা বানাচ্ছে। কেন বানাচ্ছে? আরেক ভাইকেই তো হত্যা করতে। প্রতিদিন যত অস্ত্র কেনা হচ্ছে, পৃথিবী, বাংলাদেশ কিনছে, ভারত কিনছে, পাকিস্তান কিনছে, আমেরিকা বিক্রি করতেছে, চীন বিক্রি করতেছে, রাশিয়া বিক্রি করতেছে, এই গরিব দেশগুলো কিনতেছে। কেন কিনতেছে? এই অস্ত্রগুলোর কাজ কি? এই পারমাণবিক বোমাগুলো বানাচ্ছে কেন বানাচ্ছে? তার কাজ কি? মানুষকেই তো মেরে ফেলা, তাই না? তো কবি বলছেন যে পৃথিবীর রক্ত সফলতা সত্য। হ্যাঁ, আপনি হয়তো আপনার দেশের মানচিত্র রক্ষা করতে একটা সীমানা বাঁচাইতে হয়তো এক ফেলানিকে হত্যা করে আপনি কাঁটাতারে ঝুলিয়ে দিয়েছেন, কিন্তু না, এভাবে শেষ হতে পারে না। পৃথিবীর রক্ত সফলতা সত্য। হ্যাঁ ঠিক আছে, যুদ্ধ থাকবে, বিগ্রহ থাকবে, এগুলো সত্য, কিন্তু এটা তো শেষ সত্য নয়। মানুষ হইতে হবে না? আমাদের একটা মানসিক চিন্তা করতে হবে, আমাদের একটা শুভ চিন্তা করতে হবে। তিনি বলছেন পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবে শেষ সত্য নয়। এটাই শেষ না, যুদ্ধই শেষ না, যুদ্ধ শান্তি আনে না। কিছু লোক আছে দুই দিন পর পর যুদ্ধ উস্কায়া দেয় যে হ্যাঁ চলো আমরা যুদ্ধ করি। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধ তার ভাইকে তুমি হত্যা করবা, তোমার ভাইকে সে হত্যা করবে, আলটিমেটলি তো মানুষই মরছে, তাই না? এতে কার লাভ হচ্ছে? এই সীমানা প্রাচীর, শুধু ক্ষমতার দ্বন্দ্ব, আর কি? ক্ষমতার দ্বন্দ্ব ছাড়া এই যুদ্ধগুলো আর কি? কিচ্ছু না। আমরা একজনের কাছ থেকে ক্ষমতা নিয়ে আরেকজনের কাছে দেই, এক রাষ্ট্রপ্রধানের কাছ থেকে ক্ষমতা নিয়ে আরেক রাষ্ট্রপ্রধানকে দেই। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে আমেরিকা উঠিয়ে নিয়ে গেল। কেন নিয়ে গেল? ওয়াই? এই যে পৃথিবীর রণরক্ত সফলতা, এগুলা কেন? বলছে শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন। যে এই যে বলতেছে যে মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে এই যে বলছে যে শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্র, কঠোর, রূঢ় মানে কি? সেই কঠোর নিষ্ঠুর রোদে ঘুরে প্রাণ, আমাদের প্রাণ এই রোদের মধ্যে ঘুরে বেড়ায়। আর পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, মানুষকে আমি ভালোবাসতে গিয়ে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন। যে পৃথিবীর গভীর অসুখ, এই পৃথিবী থেকে পরিত্রাণের উপায় কি? পৃথিবীর সবাই যুদ্ধ করছে, সবাই অহংকার করছে, সবাই সবাইকে হত্যা করার চেষ্টা করছে, সবাই সবার ক্ষমতার মসনদ দখল করার চেষ্টা করছে। সে এই অসুখ না, এটা পৃথিবীর অসুখ না। তিনি বলছেন মানুষ তবু পৃথিবীরই কাছে, মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে, তবু মানুষ ঋণী এই পৃথিবীর কাছে। হ্যাঁ, পৃথিবীর গভীরতর অসুখ এখন, কিন্তু মানুষ কিন্তু পৃথিবীর কাছেই ঋণী। অর্থাৎ এই পৃথিবীতে আমরা আসছি, পৃথিবী আমাদেরকে খাইয়ে পরিয়ে আমাদেরকে বাঁচতে দিচ্ছে। আমরা প্রতিদিন কত শত শত গাছ কাটি, সমুদ্র
দূষণ করি, নদী দূষণ করি, অথচ পৃথিবী একবারও বিগড়ে যাচ্ছে না। পৃথিবী আমাদেরকে বাঁচতে দিচ্ছে। সে চাইলেই প্রচন্ড ভূমিকম্পে পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যেত, কিন্তু হয় নাই। তিনি বলছেন মানুষ তো পৃথিবীর কাছে ঋণী। সুচেতনা, শুভ চেতনা, এই পথে আলো জ্বেলে এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। যে শুভ চেতনার মাধ্যমে এই পথে আলো জেলে, যে এখানে তুমি লাইট যদি জ্বালাও, শুভ চেতনা তুমি যদি আলো ছড়াও, আলো জ্বালাও, আলো উঠাও, এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। যে এই শুভ চেতনার পথেই পৃথিবী মুক্তি পাবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। যে বলছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। পৃথিবীর অনেক শতাব্দী ধরে অনেক মনীষীরা এই কথাগুলো বলে গেছেন যে শুভ চেতনার মাধ্যমেই পৃথিবীতে শান্তি আসবে, পৃথিবীর ক্রমমুক্তি হবে। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। পরম সূর্য কর উজ্জ্বল। কর মানে হলো, এখানে মনে রাখা ভালো, কর মানে হলো আলো, আর সূর্য মানে তো জানো সূর্যের আলোয় উজ্জ্বল। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, অর্থাৎ এই বাতাস কেমন সূর্যের আলোয় উজ্জ্বল। প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। তিনি নিজেকে নাবিক বলছেন, যে আমাদের মতো এই ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব এই পৃথিবীকে সুচেতনার মাধ্যমে সুন্দর করে গড়ে দেব। এবং তিনি বলছেন আজ নয়, নট টুডে, আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। অন্তিম মানে হলো শেষ, আর প্রভাত মানে হলো সকাল। অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না হেলেই ভালো হতো অনুভব করে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না হলেই ভালো অনুভব করে। অনেক সময় মনে হয় না যে পৃথিবীতে না এলেই ভালো হতো। হ্যাঁ, আমাদের বলে না মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, মাঝে মাঝে মনে হয় না এই পৃথিবীতে না এলেই ভালো হতো। কিন্তু না, আমাদেরই কাজ করতে হবে। পৃথিবীতে একা একা বদলাবে না, আমাদেরকেই বদলাতে হবে। আমাদের প্রত্যেকের ভেতরে শুভচিন্তা। এই যে আজ এখানে যারা তোমরা ক্লাস করছো, শত শত স্টুডেন্ট, তোমরা আমার কথা শুনছো, আমার কথা শুনে যদি তোমার ভেতরে একটা শুভচিন্তা আসে, একটা সত্যিকার পরিবর্তন আসে, দেখবে যে তোমার দ্বারা আজ থেকে 10 বছর তুমি তো যতদিন বেঁচে থাকবে কারো যখন ক্ষতি হবে না, তুমি একটা ইফেক্টিভ মানুষ, তুমি একটা সত্যিকার মানুষ। বিলিভ মি, মানে আল্লাহ কোরআনের মধ্যেও বলছে, হাদিসেও আছে, মানে নবী বলছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার জবান এবং হাতের দ্বারা অন্য কোনো মুসলিম মুমিন, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ তুমি কথা দিয়ে কাউকে কষ্ট দাও না, তুমি হাত দিয়ে যদি কাউকে কষ্ট না দাও, তুমি হবে আদর্শ মানুষ। এই যে সুচেতনা আমাদের ভেতরে, এই যে শুভ চেতনা, যা অ্যাকচুয়াল গুড থিং আমাদের ভেতরে আছে, এটাই হইল আমাদের সুচেতনা। তিনি বলছেন মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, যে এই পৃথিবীতে না আসলেই ভালো হতো এমন মনে হয়, কিন্তু না এলে ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। হ্যাঁ, আসার মাধ্যমেই তো আমাদের লাভটা হলো। অর্থাৎ আমরা যদি পৃথিবীতে না আসতাম, আমাদের ভিতরে যদি সেই শুভ চেতনা না আসতো, আমাদের ভিতরে যদি সেই যুদ্ধ দাঙ্গা এসব কিছু থেকে যদি মুক্তির কোনো উপায় না থাকতো, তাহলে তো হতো না। তিনি সে বলছেন যে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, না এলেই ভালো হতো, এসে যে গভীর লাভ হলো সেসব বুঝেছি। যে এখানে আসার পর, এই পৃথিবীতে জন্মের পর আমাদের গভীর লাভ হয়েছে। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে, শিশির শরীর ছুঁয়ে, যে সকাল বেলার যে শিশির তার শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। যে যা হলো হবে, মানুষের যা হবার নয়, যে যা কিছু হবার হলো, যা কিছু হলো হবে, যা কিছু হলো হবে, মানুষের যা হবার নয়। যে এমন অনেক ঘটনাই ঘটবে, এমন অনেক ভয়ঙ্কর ঘটনাই ঘটবে
এই যে পৃথিবীতে বড় বড় মিসাইল অ্যাটাক হইতেছে, ধরো পৃথিবীর সিরিয়ার কথা চিন্তা করো, আমাদের মুসলিম বোনদের ফিলিস্তিনের কথা চিন্তা করো, পৃথিবীর উইঘুরের মুসলিমদের কথা চিন্তা করো, পৃথিবীতে এই যে কিছুদিন আগে ধরো যে ভেনেজুয়েলার কথা চিন্তা করো, পৃথিবীতে যত যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা হইতেছে, এগুলো এগুলো তো হচ্ছে, হবে, এগুলো মানুষের সাথে তো হওয়ার নয়, কিন্তু তারপরেও হবে। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। কিন্তু এই যে শাশ্বত রাত্রি, শাশ্বত মানে কি? শাশ্বত বলতে হলো চিরস্থায়ী। চিরস্থায়ী, এই চিরস্থায়ী রাতের শেষে একদিন অনন্ত সূর্যোদয় হবে। অনন্ত সূর্যোদয় মানে সেই সূর্য আর ডুববে না। এখন তো রাত্রি, এখন তো মানুষ কষ্ট পায়, মানুষ তো মানুষের দ্বারা আক্রান্ত হয়, মানুষ তো মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, মানুষ তো মানুষের দ্বারা দুর্বল হয়ে পড়ছে, মানুষ মানুষকে আঘাত করছে, মানুষ মানুষকে মিশে ফেলছে, মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে। কিন্তু এই শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। এই এই ভয়ঙ্কর তমস্যার মধ্যে, এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে, এই ভয়ঙ্কর অমানবিকতার মধ্যে, এই ভয়ঙ্কর দুর্নীতির মধ্যে, এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে একদিন সূর্য জ্বলবে, একদিন অনন্ত সূর্যোদয় হবে, যেই সূর্যোদয় আজীবন থেকে যাবে। সুচেতনার মাধ্যমে, শুভ চিন্তার মাধ্যমে। শুধু আমাদের কি দরকার? শুভ চিন্তা দরকার। ওকে, তোমরা বুঝছো? ওকে, বলো। ওকে, অনেকে মনে হয় এই কবিতা প্রথম পড়ছো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, তোমাদের রেসপন্স গুলো ভালো লাগছে। তোমরা যে কবিতাও বুঝো আজকাল, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, দেখো, এই শব্দার্থগুলো পড়ে ফেলো। টিকা, আমি যেগুলো বলছি এগুলোই আর কি এখানে মানে লেখা আছে। এই জিনিসগুলো তোমরা একটু আয়ত্ত করবা। এইগুলো থেকেই মূলত আমাদের অনুধাবনমূলক হয়ে থাকে। অনুধাবন, অনুধাবনমূলক প্রশ্ন প্লাস এমসিকিউ অনেক বেশি হয়ে থাকে। সো এই জিনিসগুলো তোমরা পড়বা, এবং অতিরিক্ত কিছু শব্দার্থ দেয়া আছে। এই শব্দার্থগুলো আমি যদিও বলেছি সবগুলো, তারপরে তোমরা পড়বা। জীবনানন্দ দাশের জন্ম কত সাল? 1899 সাল। ভালো মানব সমাজ বলতে কি বুঝিয়েছেন? ভালো মানব সমাজ বলতে কি? সত্যিকার যে মানুষদের সমাজ, যাদের ভেতরে শুভ চিন্তা আছে, ন্যায়বোধ আছে, তারা। তিনি বলছেন, উদ্দীপকের সুচেতনা কবিতার কোন চেতনা ফুটে উঠেছে? এখানে দেখি, আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। প্রতিদান কবিতা উদ্দীপক দিয়েছে সুচেতনা কবিতায়। তাহলে খেয়াল করো তোমরা, এখান থেকে কি পাচ্ছ? এখানে কিন্তু শুভ চিন্তা। এখানে শুভ চিন্তা না, এই যে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে যে প্রীতিময় পরিবেশ সৃষ্টি, ভালোবাসার একটা আখ্যান, তাই না? কেউ আমাকে আঘাত করলে আমি তাকে আঘাত করব না, বরং আমি তার উপকার করব। এটাই তো শুভ চিন্তা। এই শুভ চিন্তা আসলেই তো পৃথিবীর ক্রমমুক্তি হবে, তাই না? তারাই তো ভালো মানব সমাজ, সেটাই বলছে। এবং সুজনের প্রত্যাশা সমসূত্রে গাথা। হ্যাঁ, আমাদের সমসূত্রে গাথা। এ পর্যন্ত ঠিক আছে। ওকে, এরপরে দেখো, জীবনানন্দ দাশ কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, জীবনানন্দ দাশের জন্ম কত সালে, এগুলো তোমরা পারবা না আশা করি। বলো তো। এগুলো বুঝবা কিনা বলো। ওকে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর গভীরতর অসুখ এখন কি বলছি বুঝছো? কবি ভালো সমাজ বলতে কি বুঝিয়েছেন? এই পথের ক্রমমুক্তি হবে শুভ চেতনার মাধ্যমে। ভালো সমাজ এবং গভীরতর অসুখ কি? যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা, রণ, রক্ত, সফলতা। যুদ্ধকেই সফলতা মনে করা হয়। সো এই জিনিসগুলো আর কি। কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা হলো কি? সুচেতনা কি বলো? সুচেতনা হলো দূরতর দ্বীপ, দূরের কোনো এক দ্বীপ।
মাহিম, প্রথমে কিছু না বুঝে বোরিং লিখছিলাম, কিন্তু এখন কবিতার অস্ত বুঝতে পেরে ভালো লাগলো। দুঃখিত অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার জন্য। সত্যিকার অর্থেই সুচেতনা পড়া আসলে তোমার জন্য সার্থক। এই যে শুভ চেতনা। ওকে, এরপরে দেখো, মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে উক্তিতে কি প্রকাশ পেয়েছে বলো। মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে, এটা হলো ইহলৌকিকতা, যে আমাদের এই দুনিয়ার জীবনের কথা। তবে পাল খোলো, তবে নোঙর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী, হেরার তরণ মিলবে সম্মুখে জানি। তাহলে এখানে কি অতীতের মোহমুগ্ধতা, দেশপ্রেমের চেতনা, সংকট উত্তরণের প্রত্যাশা, সমকাল। এই যে অবশ্যই সংকটকে উত্তরণের প্রত্যাশা। এই যে এই পৃথিবীর যে রণরক্ত সফলতা, এইসব সত্য, কিন্তু শেষ সত্য নয়। এসব থেকে বের হইতে হবে আমাদের, নতুন কোন এই সংকট থেকে বের হইতে হবে, গভীরতর অসুখ থেকে বের হইতে হবে। সুচেতনা কবিতায় কোন উপমায় বিক্ষুব্ধ কবি সত্তার পরিচয় পাওয়া যায়? রণ রক্ত সফলতা, ক্রমমুক্তি, রূঢ় রৌদ্র, দূরতর দ্বীপ, বলো কোনটা? যে আমাদের এখানে বলছে বিক্ষুব্ধ কবি সত্তা, এই যে বিক্ষুব্ধ, তিনি ক্ষুব্ধ হয়ে আছেন। সো এটা আসলে বোঝায় রূঢ় রৌদ্র, মানে ওটা প্রখর রোদের কথা তিনি বলছেন। ইংরেজি সাহিত্য অধ্যাপক হিসেবে কে অতিবাহিত করেন? নিশ্চিতভাবে কবি জীবনানন্দ দাশের কবিতা পড়তেছে এবং সেই হওয়ার কথা। সুচেতনা কবিতায় প্রকৃতি চেতনা প্রকাশক পংক্তিগুলো হলো এখানে দারুচিনি বকাননের ফাঁকে, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। তাহলে 1 আর 3 হবে নিশ্চিতভাবেই ডি, রাইট? বি বি 1 আর 3, হ্যাঁ। এরপর দেখো, বুদ্ধদেব বসু কাকে নির্জনতম কবি বলেছেন? আল্লাহ জীবনানন্দ দাশকে। এটা কিন্তু কমন প্রশ্ন। বুদ্ধদেব বলছে নির্জনতম, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছে কি? চিত্ররূপময়। জীবনানন্দ দাশের কবিতায় অতুলনীয় বৈশিষ্ট্য কোনটি বলো? অতুলনীয় বৈশিষ্ট্য কোনটি বলো? হ্যাঁ, এটা কিন্তু ওই যে লেখক পরিচিতির মধ্যে আছে, গ্রাম বাংলা নিসর্গর ছবি তার কবিতায় অতুলনীয় ভাবে ধরা পড়েছে। মাল্যবান উপন্যাসটি কার লেখা? জীবনানন্দ দাশের। কার কাছে সুচেতনা দূরতম দিক? হ্যাঁ, মানুষের কাছে। মানুষের কাছে কি সুচেতনা দূরতর দ্বীপ, নাকি বিকেলের নক্ষত্রের কাছে সুচেতনা দূরতর দ্বীপ? নিশ্চিতভাবে বিকেলের নক্ষত্রের কাছে মানুষের। এখানে কিন্তু দেখো, কবিতা সরাসরি কবিতার লাইন থেকে প্রশ্ন এসেছে। ওকে, এরপর বাংলা দ্বিতীয় পত্র দেখো। আজকে পার্ট 1 এর ধাতু আছে আমাদের। ধাতু কি বা ক্রিয়া বিভক্তি কি, এই জিনিসগুলো আমরা একটু পড়ি। ধাতুর প্রকারভেদ, এগুলো অনেক সময় তোমাদের অপশন দুটা থাকবে, একটা হচ্ছে সরাসরি লেখা, আর একটা হলো ফাইন্ড আউট করা। সো আমি সবসময় বলি যে সরাসরি লেখার চেয়ে ফাইন্ড আউট করার যে প্র্যাকটিসটা, সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে প্রকৃতি প্রত্যয় কি, এই জিনিসটা আমরা একটু, এই যে এখানে দেয়া আছে, এই জিনিসটা দেখে অনেকটা মানে মাথা ঘুরায়। সো আমরা প্রকৃতি প্রত্যয় জিনিসটাকে একটু সহজ করে দেখি, একটু মনোযোগ দিয়ে দেখলেই এই জিনিসটা শিখে ফেলতে পারবো। জাস্ট দেখো, আমি যদি লিখি ঢাকা যোগ আই, ঢাকাই। আবার যদি লিখি চল যোগ অন্ত, চলন্ত। চল যোগ অন্ত, চলন্ত। ঢাকা যোগ আই, ঢাকায়। তাহলে এইখানে ঢাকায় এবং চলন্ত শব্দ কয়টা পেলাম? দুটা। ঢাকায় শব্দের মূল কি, ঢাকা নাকি আই? আয়ের সাথে ঢাকা যুক্ত হয়েছে নাকি ঢাকার সাথে আয় যুক্ত হয়েছে? নিশ্চিতভাবে সাধারণ কোনো ছোট বাচ্চাও বলতে পারবে ঢাকাই শব্দটার মূল হইল ঢাকা। যে কোনো শব্দের এই মূল অংশকে বলা হয় প্রকৃতি। যে কোনো শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি, এবং প্রকৃতির সাথে যা যুক্ত হয় সেটাকেই বলা হয় প্রত্যয়। খুব সহজ করে বললাম যে যে কোনো শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। ঢাকাও প্রকৃতি, চলও প্রকৃতি। প্রত্যয় কি? আয়ও প্রত্যয়, অন্তও প্রত্যয়। এ পর্যন্ত ক্লিয়ার? ঢাকা একটা শব্দ যেটা একটা নাম বোঝায়, একটা নাউন, এই জন্য এটাকে বলা হয় নাম প্রকৃতি। নাম প্রকৃতি। কিন্তু চল তো কোনো নাউন না, বা এটা একটা ক্রিয়া শব্দ, এই জন্য তাকে কৃত প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি বলে। কৃত প্রকৃতি, বা এটারই নাম হলো ধাতু। এটার নাম কি? ধাতু। কৃত প্রকৃতি বা ধাতু। এখন দেখো, প্রত্যয় সবসময় প্রকৃতি অনুযায়ী বসে, বা প্রকৃতি অনুযায়ী নাম হয়। এখন এই প্রত্যয়টা আই প্রত্যয়,
আই প্রত্যয়টা কার সাথে বসছে? নাম প্রকৃতির সাথে। এই জন্য আই প্রত্যয়ের নাম হলো নাম প্রত্যয়, যাকে আরেকটা নামে বলা হয় তদ্ধিত প্রত্যয়। ওকে, এই আই যদি চলের সাথে বসতো, চল যোগ আই, হ্যাঁ, চল যোগ আই চলাই বা চালাই বা যেটাই হইতো, বা এখানে যদি আই যদি চলের সাথে বসতো তাহলে এটার নাম চেঞ্জ হয়ে যাইতো। সো প্রত্যয় যার সাথে বসে তার নাম গ্রহণ করে। প্রত্যয় নাম প্রকৃতির সাথে বসে, এই জন্য তদ্ধিত প্রত্যয় হয়েছে। তদ্ধিত প্রত্যয় মূলত এই নাম প্রত্যয়ের আরেক নাম। এটার নাম হলো মূলত নাম প্রত্যয়, এবং পরিবর্তিত নাম বা জনপ্রিয় নাম হলো তদ্ধিত প্রত্যয়। আর এখানে অন্ত যে আছে, এই অন্তটা আসলে মূলত কার সাথে বসে? ধাতুর সাথে। এই ধাতুর সাথে যেটা বসে সেটাকে বলা হয় কৃত প্রকৃতির সাথে যেটা বসে সেটা হলো কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। ওকে, একটা তদ্ধিত প্রত্যয় আর একটা হলো কি কৃত প্রত্যয়। নাম প্রকৃতি, কৃত প্রকৃতি, এই পর্যন্ত নিশ্চিতভাবে বোঝা গেছে। এখন খেয়াল করো, এই যে ঢাকাই শব্দটা আমরা দেখেছি, মূল শব্দটা তো ঢাকা। ঢাকা শব্দটা একটা মৌলিক শব্দ, কিন্তু যখন ঢাকাই হয়েছে, এটা কি ঢাকার গুণে ঢাকাই হয়েছে নাকি আয়ের গুণে ঢাকাই হয়েছে? অর্থাৎ প্রকৃতির মাধ্যমে ঢাকাই হয়েছে নাকি প্রত্যয়ের মাধ্যমে ঢাকাই হয়েছে? নিশ্চিতভাবে এখানে আই যুক্ত হয়ে ঢাকাই হয়েছে। আর আইটা কি? একটা প্রত্যয়। এজন্য ঢাকাই শব্দটা একটা প্রত্যয় সাধিত শব্দ, এবং প্রত্যয়টার নাম কি? তদ্ধিত প্রত্যয়। যে কারণে ঢাকাই শব্দকে বলা হয় তদ্ধিতান্ত পদ। তদ্ধিতান্ত পদ। এবং যেহেতু এটা কৃত প্রত্যয় দিয়ে গঠিত, এই জন্য এটাকে বলা হয় কৃদন্ত পদ। এবং এখানে যে ধাতু লিখছি, আর এই ধাতুর যে একটা চিহ্ন আছে, এটা দেখতে রুট চিহ্নের মতো, এটাকে বলা হয় ধাতু চিহ্ন। অর্থাৎ এটা থাকলেই বুঝে নিতে হবে এটা ক্রিয়া শব্দের মূল। এই পর্যন্ত তোমরা বুঝছো? ভাই আমাদের কলেজ এ বলছিল ঢাক যোগ আয় ঢাকায়, যে বলছিল তাকে গিয়ে তুমি আমার এই ক্লাসটা দেখায়ও। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? কেন দিব আর কখন হয়? এই যে ধাতু হইলে হবে, অর্থাৎ ক্রিয়া শব্দের মূল হইলে হবে। যদি বলা হয় যে ধরো যে ফুল যোগ এল ফুলেল, বা হাত যোগ আ হাতা, তো হাতের সাথে কি ধাতু চিহ্ন দেব? হাত তো একটা নাউন। তো ক্রিয়া শব্দের যখন মূল হবে তখন সেটা ধাতু, এবং ধাতুর চিহ্ন হলো এটা। তো আমাদের পড়তে হবে প্রকৃতি প্রত্যয় কি। এখন দেখো, এই যে এখন দেখো নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়, এখন কি এটা সহজ লাগে না? দেখো তো, এটা একবার পড়ে দেখো তো এটা সহজ লাগে কিনা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, তাইলে আমরা একটু পরে যাই। দেখো, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি কি, প্রত্যয় কি? যে শব্দকে কোন শব্দের যে অংশ আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। খুব সোজা কথা, মূল কথা হলো মৌলিক শব্দ, যে শব্দকে ভাঙা যায় না সেই শব্দগুলোকে বলা হয় প্রকৃতি। আর প্রত্যয় হলো এই যে শব্দ বা ধাতুর পরে যে অর্থহীন জিনিসপত্র বসে, এই আই, খাই, ডাই, বা আই, ই, উই, তো এগুলো যে বসে বসে নতুন শব্দ যখন গঠন করে তখন তাকে বলা হয় প্রত্যয়। এখন দেখো, কৃত প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয়গুলো দেখো, কাদ যোগ অন, কাদন, এই যে কাদ যোগ অন, এই অনটা কি? বাংলা কৃত প্রত্যয়। আর অকটা কি, বা অক বা নকটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। কিন্তু এগুলো না দরকার হয় না। কেন দরকার হয় না? তুমি যদি এগুলো পড়তে যাও আর এগুলো যদি তোমার খাতায় লিখতে যাও, তুমি ফুল মার্কও পাচ্ছ না। আরেক দিক থেকে একটা সমস্যা হবে, সেটা হলো যে আমাদের ফুল মার্কস না পাওয়ার পাশাপাশি সময় নষ্ট হবে। যদি সময় নষ্ট করো তুমি এই আমাদের 30 মার্কের যে বাংলা লিখিত অংশ, সরি এমসিকিউ কি বলে, ব্যাকরণ অংশ, এখানে যদি 30-এর মধ্যে যদি তুমি 28 বা 27-এর কম পাও, 2-1 মার্ক স্লিপ হইতেই পারে, কম পাও, সেক্ষেত্রে তোমার এ প্লাস নিয়ে টানাটানি পড়ে যাবে। রচনা তো ফুল মার্ক পাবা না, প্রতিবেদনে তো ফুল মার্ক পাবা না, কারণ এটা সম্ভব না। রচনায় কেউ 20-এ 20 পাইছে এরকম কোন ঘটনা পৃথিবীতে ঘটছে কিনা আমি জানি না। সো এই ধরনের কমপ্লেক্সিটির কারণে আসলে এ প্লাস মিস হওয়ার মানে পসিবিলিটি থাকে। তাই
এই ধরনের প্রত্যয় কোনটা কোন প্রত্যয় এগুলো লিখিত জিনিসগুলো একবার জাস্ট চোখ বুলায় নেবা, কিন্তু মূল জিনিস পড়বা হলো এগুলা। সো পরীক্ষায় আসবে, আমি যদি বলি বিগত বিগত 5 বছর অল বোর্ড, তুমি যদি বিগত 5 বছর অল বোর্ড কোশ্চেন যেগুলো আছে সলভ করো, ভাই তোমার এ প্লাস এখানে কমন কেউ ঠেকাতে পারবে না। এখানে 100% লিখে দিলাম, 100% কমন আসবে এখান থেকে। জাস্ট এটুকু বুঝলেই হবে। দেখো অন্যান্য, অন্য যোগ অন্য, দেখো এটা দেখো আত্মজা, ঢাকা বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 16। আপদ, কুমিল্লা বোর্ড 19। ইচ্ছুক, উক্তি, ও এগুলো সালগুলো একটু পুরাতন মনে হচ্ছে, 19 16 তাই না? কেন? এরপরে শর্ট সিলেবাস এটা ছিল না, তো শর্ট সিলেবাস এটা না থাকার কারণে দীর্ঘদিন ধরে এটার প্র্যাকটিস হয়নি। আল্লাহর রহমতে আবার ফিরে আসছে ফুল সিলেবাস, তোমাদের জন্য শুভকামনা। সেগুলো একটু পড়তে হবে, এই জন্য এগুলো আগের। উচিত 16, উচিত দেখো এই যে উচ যোগ ত, জাস্ট কৃত প্রত্যয়। দেখো এই যে আপদ, এখানে তদ্ধিত প্রত্যয় কোনটা? ইচ্ছুক। তো ইচ্ছা কি ক্রিয়া? মানে সাধারণ অর্থে তুমি চিন্তা করবা, ইচ্ছা কি ক্রিয়া? তো ক্রিয়ার সাথে যদি যেটা বসে সেটা না আমরা বলবো কৃত প্রত্যয়, কিন্তু যদি ক্রিয়ার সাথে যেটা বসবে না বা নাম শব্দের সাথে যেটা বসে সেটা তদ্ধিত প্রত্যয়। সহজ হিসাব। তোমার এইটা মুখস্থ করা কোনো মানে এটা মুখস্থ করতে হতেছে না, এটা তুমি তোমার মাথায় এটা থাকলেই তুমি এটা পারবা। তুমি ধরো অন্য যোগ অন্য, এটা তদ্ধিত প্রত্যয়। অন্য তো কোনো ভার্ব না বা ক্রিয়া শব্দের মূল না বা ক্রিয়াও না, তো যে কারণে এটা তোমার একবার দেখলেই মনে থাকবে, এটা তোমার আর মনে করার দরকার নাই, বা এটা আর একবার দেখারও দরকার নাই। আজলা, আজল যোগ আ, এটাও তদ্ধিত প্রত্যয়, আজল তার ভার্ব না, এই আটা বসছে। এখন খেয়াল করো, এখানেও আ আছে, এখানেও আ আছে, এই আ তদ্ধিত প্রত্যয়, এই আকৃত প্রত্যয়, কিন্তু আয়ের কোনো চেঞ্জ কিন্তু নাই। মজার ব্যাপার হলো প্রত্যয় যার সাথে বসে তার নামের টাইটেল যুক্ত করে। ধরো বেগম রোকেয়া, বেগম রোকেয়া পুরা নাম তোমাদের বইতে কি লেখা আছে? রোকেয়া সাখাওয়াত হোসেন, তাই না? তো বেগম রোকেয়ার যদি সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে না হয়ে আমার সাথে বিয়ে হইতো, তাহলে তার নাম হইতো রোকেয়া শাহিদ রহমান। তো ব্যাপারটা হইল কি, স্ত্রী বা এই যে স্ত্রীদের নামের সাথে যে স্বামীর নাম যুক্ত হয়, এটা অনেকটা প্রত্যয়ের মতো। প্রত্যয়ের মতো কেন? প্রত্যয় যার সাথে যুক্ত হয় তার নামের টাইটেল নেই, তো সে প্রত্যয়। নাম শব্দের সাথে যুক্ত হইলে নাম প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়া শব্দের সাথে যুক্ত হলে কৃত প্রত্যয়, শেষ। তো এখন দেখো আত্মজা, এটা হলো আত্মন যোগ জন যোগ আ, এই আটা না দিলেও হবে, আত্ম যোগ জনই আত্মজা, বা আ দিলেও দিতে পারো। এখন খেয়াল হইলো যে এইটা তোমার মনে নাও থাকতে পারে, এটা তুমি ভুলে যাইতেও পারো, এই জন্য এখানে একটা স্টার দিয়ে রাখবা বা একটা হাইলাইটিং করে রাখবা, তাইলে দেখবা যে তুমি এটা পারতেছো। সো এরকম করে যেটা একবার বললেই মনে থাকবে সেটা আর পড়ার দরকার নেই। ইহ যোগ ইক, ঐচ্ছিক, ইহ তো ভার্ব না, ইক ইক এই জন্য তো দ্বিতীয় প্রত্যয়। এখন কথা হলো এটা তোমার আর ভুলবা না, যেহেতু ভুলবা না এটা দেখার দরকার নেই। কিন্তু এই যে দেখো উক্তি, বচ যুক্তি, এটা তুমি ভুলে যাইতেই পারো, এই জন্য এটাতে স্টার দিয়ে রাখবা যে এটা আমি আর একবার দেখবো। সো এইভাবে আসলে যদি আমরা পড়ি তাহলে পরবর্তীতে দেখা যাবে এগুলার সমস্যা হবে না। হ্যাঁ, প্রত্যয় অথবাতে সমাস থাকবে আশা করি। হ্যাঁ, ফুল মার্ক ক্যারি করতে না পারলে এ প্লাস মিস হবা। এরপর দেখো এগুলো আমি এখানে আমাদের স্লাইডে মাত্র কিছু দিয়ে রাখেছি, বাদ বাকিগুলো তোমরা নিজে পড়বা। কর্তা, ক্রি যোগ ত্রি যোগ, বা ত্রিও দিতে পারো তাও দিতে পারো, যে কোনো একটা। কাঠ যোগ উড়িয়াও দিতে পারো, উড়েও দিতে পারো। এরপরে আছে কারক, হ্যাঁ ক্রি যোগ নক, কারক। তারপর দেখো কার্য, ক্রি যোগ জ, কার্য। ক্রেতা, ক্রি যোগ ত্রি বা তা, কীর্তি, কৃত। সো যেগুলা দেখবা একটু কৃত, ক্রি, মানে একটু উচ্চারণ করা কঠিন, মানে কেমন জানি অদ্ভুত, ওগুলাই ম্যাক্সিমাম কৃত প্রত্যয় হয়। আর যেগুলো উচ্চারণ করা সহজ, উড়িয়া, কাঠ যোগ উড়িয়া, গঙ্গা যোগ আনি, এগুলো দেখবা তদ্ধিত প্রত্যয়। গুরু যোগ অহ, গুরু, বা গঙ্গা গুরু, যেগুলো একদম সহজ সেগুলো মোটামুটি আসে। ওকে,
হুম, তাহলে এগুলো তো তোমরা মোস্ট ইম্পর্টেন্সি দিয়ে পড়বা। বিশেষ করে এই যে উদাহরণগুলা, এগুলো মোস্ট ইম্পর্টেন্সি দিয়ে পড়বা। দেখো এগুলোর ইম্পর্টেন্সের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু এখন তদ্ধিত প্রত্যয় কয় প্রকার, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত, বিদেশি। জাস্ট বলবা বাংলা তদ্ধিত প্রত্যয় কি, দেশ সংস্কৃত বা বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয়কে বাংলা প্রত্যয় বলে। এটা কোনো সংজ্ঞা হইলো? মানে বিদেশি কারা, দেশি নয় যারা তাদেরকে বিদেশি বলে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এগুলোর সঙ্গে তুমি একবার বললেই মনে রাখতে পারবা। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কি, যে সংস্কৃত শব্দের পরে যেগুলো যুক্ত হয় সেগুলা। বিদেশি শব্দ কি, যে শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয় যেগুলো বিদেশি নাকি। সো এগুলো কোনো সংজ্ঞা হইলো? সংজ্ঞা না, এগুলো তোমার মতো করে তুমি লিখতে পারবা যদি পরীক্ষায় আসে। সো এগুলো অনেক সময় পরীক্ষায় আছে। বাংলা ভাষায় 3 প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে, কি কি, বা বাংলা ভাষায় তদ্ধিত প্রকার কয় প্রকার ও কি কি লিখো। বা পরীক্ষায় আসতে পারে বাংলা ভাষায় কৃত প্রত্যয় 2 ভাগে ভাগ করা যায়, কি কি। বা বলতে পারে বাংলা ভাষায় প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি কি, প্রত্যয় কি, এবং প্রকৃতি প্রত্যয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো। সো সেটাও পরীক্ষা আসতে পারে। দেখো প্রকৃতি প্রত্যয় বলতে কি বোঝায়, উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো। শেষ। প্রকৃতি প্রত্যয় কি, ওই যে তুমি বলে দিবা প্রকৃতি কি, প্রত্যয় কি। যে কোনো শব্দের মূলকে প্রকৃতি বলে এবং মূলের সাথে যা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাকে প্রত্যয় বলে। এবং প্রকৃতি কয় প্রকার, প্রত্যয় কয় প্রকার, প্রকৃতি 2 প্রকার, প্রত্যয় 3 প্রকার। এই তদ্ধিত প্রত্যয় প্রত্যয় 2 প্রকার, সেই তদ্ধিত প্রত্যয় আবার 3 প্রকার, কৃত প্রত্যয় আবার 2 প্রকার। সো এগুলো তুমি তোমার মতো করে পড়তে পারবা, যদি এগুলো উত্তর করো আর কি। এ পর্যন্ত বুঝছো? বলো, এই পর্যন্ত বুঝছো? প্রকৃতি প্রত্যয় কোনো নিয়ম দিয়ে শেখা যায় না। যারা নিয়ম দিয়ে শেখে এটা ভুল ব্যাপার। নিয়ম দিয়ে 2-4টা হয়, নিয়মের চেয়ে অনিয়ম বেশি, ব্যতিক্রম বেশি। সো নিয়মের ফেরকার মধ্যে না গিয়ে সরাসরি এই জিনিসগুলো একটু মনে করলেই বা মুখস্থ করলেই বেশি ভালো হয়। সমাস যদি ভালো পারো খুবই ভালো, সমাস ভালো হলে তো আলহামদুলিল্লাহ, আর প্রকৃতি প্রত্যয় পারলে তো সেটা আরো আলহামদুলিল্লাহ। এই আর কি। তো ঠিক আছে, আজকের ক্লাসটা খুব ছোটই ছিল বলা যায়। বিশেষ করে আজকের যে লেকচারটা, আমরা সুন্দর একটা প্রবন্ধ পড়েছি, সুন্দর একটা কবিতা পড়েছি এবং প্রকৃতি প্রত্যয়ের বেসিক জিনিসগুলো আলোচনা করেছি। সো বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে সফল তুমি হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো এক সময়, কোনো এক বিজয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।